লন্ডনে ধূসর আকাশ থেকে নেমে বাংলায় স্নিগ্ধ মাটির গন্ধ নাকে নিতেই নির্ভয় আহমেদ নিজের চওড়া কাঁধের ব্যাগটা আলতো করে ঠিক করে নিল। আহ, 12টা বছর, এক যুগ। এই মাটি, এই আকাশ, এই বাতাস সবকিছুতেই আমার অতীত লুকিয়ে আছে। নির্ভয়ের মনে বর্তমানে এক অদ্ভুত মিশেল অনুভব হচ্ছিল। চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল নির্ভয়। আজ সে এখানে এসেছে তার প্রাণপ্রিয় ছোট ভাই রিয়াদ আহমেদের বিয়েতে। মনটা এত অজানা আশঙ্কায় দুলছে, সাথে এক চিলতে উত্তেজনা। আমার এই ফেরাটা কেবল একটা বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, এটা আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। ধূলিসাৎ করে দেব তার সবকিছু, যে আমাকে বাড়ি ছাড়া করেছিল। রিয়াদের পৈতৃক বাড়ি, যা এক সময় তারও ছিল। সেই দিকে হেঁটে যেতেই নির্ভয়ের চোখের সামনে ভেসে উঠল পুরনো স্মৃতিগুলি। প্রতিটি ইট, প্রতিটি জানলা যেন তাকে নীরবে প্রশ্ন করছে, কোথায় ছিলে এতদিন? সদর দরজার কাছে আসতে নির্ভয়ের বুকটা ছ্যাত করে উঠল। খোলা দরজা দিয়ে ভেসে আসছিল হাসির শব্দ আর ব্যস্ততার কোলাহল। নিজেকেই সে বলল, ধীরে ধীরে চল নির্ভয়। পা টিপে টিপে ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে এগোতেই তার চোখে স্থির হয়ে গেল। ঝলমলে লেহেঙ্গায় ঝলমল করছিল অহনা চৌধুরী। তার কালো চুল, কপালে টিপ ঠিক তেমনটাই সুন্দর যেমনটা সে শেষবার দেখেছিল। অহনার হাসি নির্ভয়ের কানে মধুর সুরের মতন বাজছিল। নির্ভয় সেখানে থমকে দাঁড়ায়। 12 বছর ধরে বুকের ভেতরে চাপা পড়ে থাকা এক অনুভূতি হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠল। অহনা, ইস, আগের থেকে যেন আরো বেশি কিউট হয়ে গেছে। কিন্তু তোমার কথাও আমি ভুলিনি অহনা। আমি ফিরে এসেছি, আমি রিয়াদের বিয়েতে এসেছি। অহনা হঠাৎ করে মাথা তুলে তাকালো। তার হাসি নিমেষেই মিলিয়ে গেল। নীলচে চোখগুলি বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। নির্ভয়কে দেখে তার সারা শরীর বিদ্যুৎ খেলে গেল। 12 বছরের পুরনো স্মৃতি, হাসি, কান্না, অভিমান আর ভালোবাসা এক ঝলকে একসঙ্গে ভিড় করে এলো। সে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ভয়ের দিকে। মনে মনে ভাবছে, নির্ভয়, তুমি কোত্থেকে চলে এলে? আজ 12 বছর 2 মাস 11 দিন পর। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি এখনো ওই আগের মতোই আছো যে? নির্ভয়ের চোখে তখন গভীর মুগ্ধতা। তাদের এই নীরব বিস্ময় আর চোখের ভাষায় বিনিময়কে ভেঙে দিল ফারিদা বেগম, নির্ভয়ের সৎমা। তিনি ড্রয়িং রুমের এক কোণ থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। নির্ভয়কে দেখে তার কপালে ভাঁজ আরও গভীর হলো। তার তীক্ষ্ণ দৃষ্টি নির্ভয়কে বিধ্বস্ত করল। কে নির্ভর, তুই আবার এসেছিস? ফরিদা বেগমের গলার স্বর তীক্ষ্ণ, যেন ছুরি চালানো হচ্ছে। এত বছর পর হঠাৎ তোর মনে পড়লো যে তোর একটা ভাই আছে? এতদিন কোথায় ছিলি, কি করছিলি? নির্ভয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে জানে এই আক্রমণ আসবেই, এই অপমান তার নিয়তি। সে মাথা নিচু করে শুধু মৃদু হাসল। তার চোখে অতীতের তিক্ত স্মৃতিগুলো ভেসে উঠল। আমি রিয়াদের বিয়েতে এসেছি। নির্ভয় শান্ত গলায় বলল। তার গলার স্বরে কোনো অভিযোগ ছিল না, কেবল এক অদ্ভুত নির্লিপ্ততা। ফরিদা বেগম দাঁতের দাঁত চেপে বললেন, মা, কোন মুখে আমাকে মা ডাকছিস? এতদিন যখন আমাদের কোনো খোঁজ রাখিসনি, তখন কোথায় ছিল তোর এই মা ডাক? জানিস না যখন বিয়ে হয় তখন কত খরচ হয়? তুই কি কোনো উপকারে আসবি, নাকি কেবল বোঝা হয়ে থাকবি? অহনা চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে নির্ভয়ের জন্য এক ক্রাশ করুণা আর ফারিদা বেগমের প্রতি তীব্র ঘৃণা ফুটে উঠল। সে মনে মনে ভাবছিল, মানুষটা এত পাল্টে গেছে, কিন্তু চাচিমা আজও তেমনই নিষ্ঠুর। নির্ভয়কে এভাবে অপমান করতে তার একটু খারাপ লাগছে না। কিন্তু এই মনের কথা মনের মধ্যেই বেশিক্ষণ রাখতে পারল না অহনা। সে ফরিদা বেগমের কাছে এসে বলল, চাচি, আপনি এসব কী শুরু করলেন? নির্ভয় 12 বছর পর ফিরেছে, কোথায় তাকে আপ্যায়ন করবেন তা না করে ছেলেটাকে তুচ্ছ করছেন। আর কতদিন চলবে এইভাবে? সে আপনাকে মা ডাকলো, আমি তো ভেবেছিলাম সৎমা হলেও এত বছর পর ছেলের মুখে মা ডাক শুনে তাকে বুকে জড়িয়ে নেবেন। আরে ও আমার ছেলে হয় কিভাবে? ও তো একটা বোঝা।
যেটা ছোট থেকেই বেয়ে এসেছি। মাঝে 12 বছর কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল। ভেবেছিলাম শান্তিতে আছি, কিন্তু এখন অবখর সেই শান্তি মনে হয় অশান্তিতে পরিণত হয়েছে। ছি চাচি, ছি। আপনি এখনো সেই আগের মতোই আছেন। আমি ভেবেছিলাম আপনি বদলে গেছেন, তার জন্য বাবার রিকোয়েস্ট রিয়াদের বিয়েতে এসেছি। কিন্তু আপনি আপনি আগের থেকে এখন আরও বেশি হিংসুটে হয়ে গেছেন। নির্ভয় অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছেন, এ সেই অহনা যাকে আমি অহংকারী মেয়ে হিসেবে ভাবতাম। যে মেয়েটি একসময় আমাকে দেখতেই পেত না, আমাকে ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, অপমান অবহেলা সবটাই করত, আর আজ আমার হয়ে লড়াই করছে। নির্ভয়ের বাবা আরিফ আহমেদ পাশেই বসা ছিল। তিনি একবার নির্ভয়ের দিকে তাকালেন, এক প্রকার ফরিদা বেগমের দিকে। তার মুখে কোনো শব্দ নেই, তিনি কেবল নীরবেই সবকিছু দেখছেন। এক সময় যেমন দেখতেন। তার সেই নীরবতা নির্ভয়ের কাছে নতুন কিছু ছিল না, কিন্তু শান্তভাবে বলল, আমি বোঝা হয়ে আসিনি বাবা, আমি শুধু আমার ভাইয়ের খুশিতে অংশ নিতে এসেছি। ফরিদা বেগম বিদ্রুপের হাসি হাসলেন। হাহ, খুশিতে অংশ নিতে? এতদিন কোনো খোঁজ নেই, আর আজ তুই খুশিতে অংশ নিতে এসেছিস? তোর মতো একটা ছন্নছাড়া ছেলেকে দেখে কারোরই ভালো লাগবে না, বুঝলি? যা যা, এখন তো আমাদের কোনো কাজেও আসিস না। নির্ভয় কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চোখ একবার ফরিদা বেগমের দিকে, আরেকবার অহনার দিকে গেল। অহনা তাকে দেখছিল। তার চোখে সেই পুরনো ভালোবাসা ঝলকানি নির্ভয়ের এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। ঠিক তখনই রিয়াদ ছুটে এলো। সে নির্ভয়কে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। ভাই, তুই এসেছিস। আমি জানতাম তুই আসবি। আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না। রিয়াদ নির্ভয়কে জড়িয়ে ধরল। নির্ভয় ঠোঁটে এক ফালি হাসি ফুটল। এই ভালোবাসাটুকু জানার জন্যই সে এত দূর থেকে এসেছে। নির্ভয় রিয়াদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি বলছিস রে বোকা? তোর বিয়েতে আমি আসবো না? এটা কি কখনো হয়? ফরিদা বেগম বিরক্তি হলেন। স্যার, ওকে রিয়াদ। ওর মতো ছন্নছাড়া ছেলের সাথে মেলামেশা করলে তোরও মতিভ্রম হবে। রিয়াদ তার মায়ের কথায় পাত্তা দিল না। সে নির্ভয়কে টেনে তার ঘরে নিয়ে গেল। ভাইয়া চল, তোকে আমার ঘরে নিয়ে যাই। তোর জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। নির্ভয় যখন রিয়াদের সাথে ঘরে ঢুকছিল, তখন তার হাতে ধরা ছোট একটি বাক্স। নির্ভয় সেটা রিয়াদের হাতে তুলে দিল। তোর জন্য একটা উপহার রিয়াদ। রিয়াদ অবাক হয়ে বাক্সটা খুলল। ভেতরে এক ঝলকে যা দেখলো তাতে তার চোখ বড় বড় হয়ে গেল। ওটা ছিল একটি অত্যন্ত দুর্লভ ভিনটেজ পকেট ঘড়ি, যা সম্ভবত কোনো রাজপরিবারের ঐতিহ্য বহন করছিল। ঘড়ির প্রতিটি অংশ শিল্পকর্মের মতো নিখুঁত। এর মূল্য অনুমান করাও দুঃসাধ্য। রিয়াদ হতবাক হয়ে গেল। ভাইয়া, এটা কি? নির্ভয় মৃদু হেসে বলল, এটা তোর বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। তোর নতুন জীবনের প্রতিটা মুহূর্ত যেন এই ঘড়ির কাটার মতো সুন্দরভাবে কাটে, তাই দিলাম। রিয়াদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে জানতো নির্ভয় তাকে কতটা ভালোবাসে। ভাইয়া, এটা তো অনেক দামি মনে হচ্ছে। তুই কোথায় থেকে পেলি? ঠিক তখনই ফারিদা বেগম সেখানে এসে দাঁড়ালো। তার চোখ পড়ল ঘড়িটার ওপর। তিনি ঘড়িটা হাতে নিয়ে তাচ্ছিল্যে হাসিতে হাসলেন। হাহ, দামি? কোথাকার কোন দোকান থেকে কুড়িয়ে এনেছিস নিশ্চয়ই। এটা তো তোরই মতো ছন্নছাড়া। এসব সস্তা জিনিসপত্র দিয়ে কাউকে মুগ্ধ করা যায় না নির্ভর। তিনি ঘড়িটাকে এমনভাবে দেখছিল যেন ওটা কোনো নোংরা জিনিস। তোর কি মনে হয় এসব ভাঙা ঘড়ি দিয়ে তুই রিয়াদকে কিছু শেখাতে পারবি? ওর তো এখন অনেক দামি ঘড়ি দরকার, যা ওর স্ট্যান্ডার্ডের সাথে মানায়। রিয়াদ প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু নির্ভয় তাকে থামিয়ে দিল। নির্ভয় স্থির দৃষ্টিতে ফরিদা বেগমের দিকে তাকালো। তার চোখে এক রহস্যময় হাসি। সে জানে এই ঘড়িটার মূল্য ফরিদা বেগমের ধারণার বাইরে। দুজন আততায় ঘড়িটিকে দেখে ফিসফিস করছেন। আমার মনে হচ্ছে ঘড়িটা আসল আর অনেক দামি। আমি কোথায় যেন দেখেছিলাম। ঘড়িটার ডিজাইন সঠিক মনে পড়ছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যদি সত্যি এই ঘড়িটা আসল হয়ে থাকে,
তাহলে তো এটা দাম আকাশ ছোঁয়া। এটা এই ঘড়িটা শুধু একটি উপহার নয়, এটা তার সাফল্যের প্রতীক, যা দিয়ে সে ভবিষ্যতে তার সৎ মায়ের মুখে হাসি কেড়ে দেবে। নির্ভয় শান্তভাবে বলল, আপনার যা মনে হয় মা, আমি জানি রিয়াদের কাছে এটার মূল্য কত, আর সেটাই আমার কাছে যথেষ্ট। ফরিদা বেগম নাক কুচকে চলে গেল। রিয়াদ নির্ভয়কে জড়িয়ে ধরে বলল, ভাই তুই জানিস না এটা আমার জন্য কতটা মূল্যবান। তো এই ভালোবাসাটা আমার কাছে সব হোক না এটা দামি বা কম দামি, কিন্তু আমার কাছে এটা কোটি টাকা জিনিস। নির্ভয় রিয়াদের দিকে তাকিয়ে মনে মনে হাসল। এই ছন্নছাড়া ছেলেটি আসলে লন্ডনের এক শীর্ষ বিলিয়ন ব্যবসায়ী, যে তার ছদ্মবেশে এসেছে পুরনো হিসাব মেটাতে আর ভালোবাসার মানুষকে নিজের করে নিতে। সে তার ভাইয়ের জন্য নয়, নিজের জন্য লড়বেন। রিয়াদের ঘর থেকে বেরিয়ে উঠোনে আসতে নির্ভয় চোখে পড়ল অহনার দিকে। অহনা অতিথিদের সাথে কথা বলছিল, কিন্তু তার চোখ বারবার নির্ভয়ের দিকে ফিরছিল। নির্ভয় মৃদু হাসল, বুঝলো অহনা তার ফিরে আসার অর্থ খুঁজছেন। ফরিদা বেগম তখনও এদিক সেদিক ঘুরছিল, কিন্তু অপরিচিত লোকদের সাথে ফিসফিস করে কথা বলছিল এবং কাগজের লেনদেনও করছিল। নির্ভয় বুঝল, এখনো আপনি আপনার খেলা চালিয়ে যাচ্ছেন। যান, এই খেলার বেশি দিন টিকবে না। তাই সাধারণ সাজার ভান করে সে অহনার দিকে এগোলো। তার পদশব্দে অহনা ঘুরে তাকালো। নির্ভয়ে তার দিকে আসতে দেখে অহনার চোখে মুখে ফুটে উঠল আগ্রহ, রাগ এবং পুরনো স্মৃতি। নির্ভয় শান্ত গলায় জিজ্ঞাসা করল, কেমন আছো অহনা? অহনা, তার গলায় ছিল এক গভীর অনুভূতি, যা অহনা বহু বছর ধরে শোনেনি। অহনা তার ঠোঁটে এক প্রকার বিদ্রুপের হাসি ফুটিয়ে তুলল। তার চোখে চোখ রেখে বলল, আমি কেমন আছি তাতে কি তোমার কিছু যায় নির্ভর? 12 বছর 2 মাস 11 দিন কেটে গেল, আর এখন তুমি জানতে চাইছো আমি কেমন আছি? নির্ভয় অবাক হয়ে গেল। মনে মনে ভাবে, বয়সের সাথে মাস আর দিনগুলো মনে রেখেছে। আর ওই লড়াই, সে তো আমাকে ঘৃণা করত, অপমান করত, আর এখনো এরকম কেন করছে? নির্ভয় রহস্যময় হাসি দিল আর বলল, কিছুটা আসে যায় অহনা। আসলে সবকিছুরই একটা সময় থাকে, আর আজ হয়তো সেই সময় এসেছে। অহনা চোখ সরিয়ে নিল, কিন্তু তার রাগ আর অভিমান স্পষ্ট ছিল। অহনা তীক্ষ্ণ স্বরে বলল, সময়? তোমার জীবনে তো সময়ের কোনো মূল্য ছিল না নির্ভয়। তুমি তো আজও সেই আগের মতোই ছন্ন ছাড়া রয়ে গেছো, কিছুই করতে পারোনি। 12টা বছর তুমি কী করেছো, কোথায় ছিলে, তার কোনো উত্তর কি তোমার কাছে আছে? নির্ভয় অহনার চোখের দিকে সরাসরি তাকালো। তুমি কিভাবে জানো আমি কিছুই করতে পারিনি অহনা? যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। অনেক সময় যা আমরা দেখি তা কেবলই একটা মুখোশ হয়, একটা ছলনা। মুখোশ? তোমার জীবনটাই তো একটা রহস্য ছিল নির্ভয়। আজও তুমি সেই রহস্যের আড়ালেই লুকিয়ে আছো। যখন দরকার ছিল তখন তুমি ছিলে না, আর আজ যখন তোমার কোনো মূল্য নেই তখন তুমি এসে হাজির হয়েছো। নির্ভয় অহনার প্রতিটি কথা শুনছিল। তার চোখে কোনো বিরক্তি ছিল না, কেবল এক অনুভূতির তৃপ্তি। আমি জানি তোমার অনেক অভিযোগ অহনা, কিন্তু আমারও কিছু প্রশ্ন আছে। যেমন, কলেজে তুমি কেন আমাকে সবসময় অপমান করতে, কেন আমাকে বারবার অবহেলা করতে, আর আজ আমার হয়ে আমার মার সাথে লড়লে কেন? অহনা একটু থমকে গেল। তার চোখে এক বিষণ্ণতা নেমে এলো। সেই সব পুরনো কথা এখন আর তুলে কি হবে নির্ভয়? সব কিছুরই তো একটা কারণ থাকে। কারণ? নির্ভয়ের গলায় জোর এলো। হ্যাঁ, কারণ। সেই কারণটা আমি আজও জানতে পারিনি অহনা। কেন তুমি আমাকে বারবার নিচু করতে, কেন তুমি আমায় সবসময় অবজ্ঞা করতে? সেই অপমানগুলো আজও আমার মনে আছে। অহনা মাথা নাড়ল। সেসব কথা বলার এখন কোনো মানে হয় না। কেন হয় না? নির্ভয় এক ধাপ এগিয়ে এলো। যদি তোমার অভিযোগ করার অধিকার থাকে, তাহলে আমারও প্রশ্ন করার অধিকার আছে। আর আজ তুমি আমার হয়ে ফরিদা বেগমের সামনে দাঁড়ানোর চেষ্টা করলে কেন? তুমি তো আমাকে এক চোখেও দেখতে পারতে না। অহনা চোখ বড় বড় হয়ে গেল। আমি তোমার হয়ে দাঁড়ানোর চেষ্টা করিনি, আমি শুধু শুধু কি? কিছু না।
শুধু ফরিদা বেগমের অন্যায়ের প্রতিবাদ করেছ, নাকি আমার প্রতি তোমার সেই পুরনো টান আজও তোমাকে কিছু বলতে বাধ্য করেছে? অহনা মুখ ফিরিয়ে নিল। তার রাগ আরো বেড়ে গেল। তুমি খুব স্বার্থপর নির্ভয়। তুমি সব সময় নিজের কথাই ভাবো। তুমি তো জানো না আমি কতটা কষ্টে ছিলাম যখন তুমি চলে গিয়েছিলে, আর এখন এইসব পুরনো দিনের কথা তুলে আমাকে আরো কষ্ট দিচ্ছ। নির্ভয় শান্ত গলায় বলল, যদি তুমি কষ্ট পেতে তাহলে কেন আমাকে অপমান করতে? কেন সেই সময় তুমি আমার পাশে দাঁড়াওনি যখন ফরিদা বেগম আমাকে প্রতিটা মুহূর্তে অপমান করত? অহনা তার হাতে মুষ্টি শক্ত করল। আমি তোমার পাশে দাঁড়াইনি? তুমি কিভাবে জানো আমি কি করেছি, কি ভাবি? তুমি তো কেবল নিজেরটাই দেখেছো। আমি সবসময় যা দেখি তা কি তুমিও দেখো? না, অনেক সময় আমাদের চোখে যা ধরা পড়ে তা আসল চিত্র হয় না। একটা গল্পের অনেকগুলো দিক থাকে যা আমরা দেখতে পাই না। অহনা কটাক্ষ করল। তোমার কথার মানে আমি বুঝতে পারছি না নির্ভয়। তুমি সবসময় ধাঁধা তৈরি করো। তোমার মতো মানুষের কাছে জীবনের কোনো মূল্য নেই। তুমি তো সেই ছন্নছাড়া ছেলেটা যে পালিয়ে গিয়েছিল, কোনো দায়িত্ব নেয়নি। দায়িত্ব দায়িত্ব তো সবসময় চোখে দেখা যায় না, না। কখনো কখনো অদৃশ্য দায়িত্বগুলোই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনে। তুমি জানো না আমি কোথায় ছিলাম, কি করছিলাম, আমি কেন উধাও হয়ে গিয়েছিলাম। তারও একটি কারণ ছিল। অহনা এবার কিছুটা নরম হলো, কিন্তু তার চোখে কোণে তখনও রাগ আর অভিমান স্পষ্ট। কারণ? কোন কারণ? তুমি তো কোনো দিন কিছু বলনি। তুমি হঠাৎ করে গায়েব হয়ে গেলে। আমি কত খুঁজেছি তোমাকে জানো? নির্ভয় শান্তভাবে অহনার দিকে তাকালো। তুমি খুঁজেছিল না? সত্যি? তার চোখে এক গভীর অনুভূতি খেলে গেল। অহনা মাথা নাড়ল। হ্যাঁ, খুঁজেছিলাম, খুব খুঁজেছিলাম। কিন্তু তুমি কোথায় ছিলে, কি করছিলে? কেন তুমি এত বছর পর ফিরে এলে, তাও তোমার ভাইয়ের বিয়েতে? নির্ভয় একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার ফিরে আসার একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যটা শুধু রিয়াদের বিয়ের জন্য নয়। তার চোখে এক নতুন ঝলকানি দেখে বলল, কিন্তু তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কেন তুমি আমাকে কলেজে অপমান করতে, আর কেনই বা আজ তুমি আমার হয়ে লড়লে? আজ আমি এসেছি বলে কি তোমার কষ্ট হচ্ছে, নাকি তুমি আমার এই ছন্ন ছাড়া রূপ দেখে হতাশ হচ্ছ? অহনা কোনো উত্তর দিল না। সে শুধু নির্ভয়ের চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে জল চিকচিক করছিল। সে চাচ্ছিল নির্ভয় তাকে সান্ত্বনা দিক, তার রাগ ভাঙিয়ে দিক, কিন্তু নির্ভয়ের প্রশ্নগুলো তাকে আরও বিবৃত করে তুলল। নির্ভয়ের চোখে এক গভীর চাওয়া ছিল, যা অহনা এড়িয়ে যেতে পারছিল না। এই নীরবের মুহূর্তে নির্ভয় দেখল ফরিদা বেগম আবার তার ফোনে কথা বলতে ব্যস্ত। তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি কোনো একটা বড় সড়ো ডিল নিয়ে আলোচনা করছেন। নির্ভয় দ্রুত তার চোখে সরিয়ে নিল, নিজেকে যতটা সম্ভব সাধারণ এবং অবহেলিত দেখানোর চেষ্টা করলো। সে অহনার দিকে ফিরে তাকালো। তুমি কি আমার কথা উত্তর দেবে অহনা? নির্ভয় আবারও জিজ্ঞেস করলো, এবার তার স্বরে কিছুটা নরম ভাব। অহনা মুখ ঘুরিয়ে নিল, এখনো কিছু বলল না। তার মনের ভেতরে এক তীব্র যুদ্ধ চলছে। এতদিনের রাগ আর অভিমান, অন্যদিকে নির্ভয়ের প্রতি সেই পুরনো অব্যক্ত ভালোবাসা। সে জানতো না নির্ভয়ের এই ফেরার আসল উদ্দেশ্য কি। সে শুধু চাইছিল নির্ভয় যেন তাকে আরো কষ্ট না দেয়। নির্ভয়ের খেলা সবে শুরু হয়েছে। অহনা নির্ভয়ের শেষ প্রশ্নের পর আর মুখ ঘুরিয়ে থাকতে পারল না। তার চোখ দুটো ছলছল করছিল, কিন্তু সে আর রাগ ধরে রাখতে পারছিল না। নির্ভয় স্থির, গভীর দৃষ্টিতে যেন তার বাধ্য করছিল সব বলতে। উত্তর দেব? অহনার গলায় চাপা কণ্ঠ। তুমি কি সত্যি শুনতে চাও নির্ভয়? তুমি তো জানো না কত রাতে আমি এই প্রশ্নটা নিয়ে ঘুমোতে পারিনি। নির্ভয় তার দিকে এক পা এগিয়ে এলো। তার স্বর এখনো অনেকটাই নরম। আমি শুনতে চাই অহনা, সবটা শুনতে চাই। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু বলা হয়নি, সবটা। অহনা এক দীর্ঘশ্বাস ফেলে চারপাশে একবার চোখ বোলালো। বিয়ে বাড়িতে লোকজনের আনাগোনা বেড়েছে, কিন্তু তার দিকে কেউ লক্ষ্য করছে না। অহনা নির্ভয়ের দিকে আবারও তাকালো, তার চোখে এক প্রকার হতাশ। অহনা বলল,
ঠিক আছে, শোনো। তার গলার স্বর এবার অনেকটাই দৃঢ়। নির্ভয় মাথা নাড়ল। আমি ভেবেছিলাম আমি কেবল কষ্ট পেয়েছিলাম। না, আমি তোমার এই ব্যবহারে কোনো কারণ খুঁজে পাইনি। যার কাছে আমি একসময় অন্য কিছু আশা করতাম, তার কাছ থেকে এমন আচরণ আমার জন্য মেনে নেওয়া খুবই কঠিন ছিল। অহনা মৃদু হাসল। সেই হাসিতে ছিল এক গভীর বিষণ্ণতা। কলেজে আমি তোমাকে অপমান করতাম, হ্যাঁ করতাম, অবহেলা করতাম, এটাও সত্যি। কিন্তু তুমি কি জানো কেন করতাম? তুমি কি এক মুহূর্তের জন্য ভেবেছিলে আমি কেন এমনটা করতাম? আশা করতে? তুমি আমার কাছে কি আশা করতে নির্ভয়? সেই সময় তো তোমার জীবনে কেবল কষ্ট ছিল, আর তোমার সৎ মা ফরিদা বেগমের নিদারুণ অত্যাচার। তুমি তো জানো তিনি তোমাকে কিভাবে টর্চার করতেন, কিভাবে ছোট করতেন সবার সামনে। তোমার বাবাও কিছু বলতেন না। আমি জানতাম তোমার ভেতরে অনেক প্রতিভা আছে, কিন্তু সেই সব অপমান আর অবহেলার কারণে তুমি হয়তো আর কিছু করার শক্তি পাচ্ছ না। নির্ভয় অবাক হয়ে অহনার কথা শুনছিল। তার এই দিকটা সম্পূর্ণ অজানা ছিল। তাহলে তুমি বলতে চাইছো তুমি আমাকে সেই অপমানগুলো? নির্ভয় পুরোপুরি বাক্য শেষ করতে পারল না। অহনা দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি তোমাকে অপমান করতাম যাতে তুমি রেগে যাও, যাতে তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিটা জেগে ওঠে। আমি চাইতাম এই অপমানগুলো তোমাকে জ্বালাক, তোমাকে নতুন করে কিছু করার জন্য অনুপ্রাণিত করুক। আমি চাইতাম তুমি এই বাড়ির বাইরে যাও, নিজের জন্য কিছু করো। তুমি জানো ফরিদা বেগম তোমাকে কতটা হিংসা করতেন? তিনি চাননি তুমি জীবনেও সফল হও। আর অহনার চোখ ছলছল করে উঠল। আমি চেয়েছিলাম তুমি সাফল্যের শিখরে ওঠো। আমার বিশ্বাস ছিল তুমি পারবে। নির্ভয় নিথর দাঁড়িয়ে রইল। তার মনের ভেতরে সব হিসাব নিকাশ যেন মুহূর্তেই পাল্টিয়ে গেল। এই অহনা যার প্রতি তার এত অভিমান ছিল, সে আসলে তার ভালোবাসার জন্যই এমনটা করত। তুমি তুমি কি এই জন্য অপমান করতে? নির্ভয়ের গলা এক গভীর অবিশ্বাস। আর আমি আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। ভেবেছিলাম আমার থেকে দূরে থাকতে চাও। ঘৃণা? অহনা হাসল। তার চোখে এবার জল গড়ালো। ঘৃণা? যে মানুষটা তোমাকে 12টা বছর ধরে প্রতি মুহূর্তে খুঁজেছে, তার মনে তোমার জন্য ঘৃণা থাকতে পারে? তুমি যখন হঠাৎ করে উধাও হয়ে গেলে নির্ভয়, তখন আমি কতটা ভেঙে পড়েছিলাম তুমি কল্পনাও করতে পারবে না। আমার পৃথিবীটা যেন মুহূর্তেই থমকে গিয়েছিল। অহনার কথাগুলো নির্ভয়ের বুকে গিয়ে বিঁধল। তার প্রতিটি শব্দে ছিল গভীর বেদনা আর সত্য। আমি প্রতিদিন, প্রতি রাতে, প্রতি মুহূর্তে তোমাকে খুঁজেছি। তোমার কলেজের বন্ধুদের জিজ্ঞেস করেছি, তোমার পরিচিতদের জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ তোমার খোঁজ দিতে পারেনি। মনে হতো তুমি যেন মাটির নিচে লুকিয়ে গেছো। প্রতিটা দিন, প্রতিটা রাত আমি তোমার ফেরার অপেক্ষায় থেকেছি। আমার এই ছোট বাড়িতে, আমার এই ছোট জীবনে তোমার ফিরে আসার জন্য আমার বুকটা ছটফট করেছে। অহনা আবেগী হয়ে উঠল। নির্ভয় ফিসফিস করে বলল, তুমি খুঁজেছিলে? আমার কাছে তো খবর এসেছিল তুমি নাকি আমাকে ভুলেই গেছো। নির্ভয় একটা কথা কেন জানি আড়াল করলো। মনে মনে ভাবে, না, তুমি এখনো কত সুন্দর করে অভিনয় করছো। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ওই ছেলেটাকে ছিল যার সাথে এত ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেছে। তারপর মুখে বলল, শুনেছিলাম তুমি নতুন জীবন শুরু করছো। অহনা তীব্র ভাবে মাথা নাড়ল। কে বলেছে এসব কথা? মিথ্যা, সব মিথ্যা। আমি কি এমন পাগল যে তোমাকে ভুলে যাব? যেই মানুষটা আমার প্রথম ভালোবাসা, তার অস্তিত্ব কি এত সহজে মুছে যায়? আমি জানি তুমি কখনো জানতে না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কখনো বলতেই পারিনি। অহনা মাথা নিচু করল। কিন্তু আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে তোমার নাম ছিল নির্ভয়। অহনার এই অকপট স্বীকারোক্তি নির্ভয়কে হতবাক করে দিল। তার মনে হচ্ছিল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এই মেয়ে যাকে যে অবহেলার প্রতীক ভেবেছিল, সে আসলে তাকে একটা গভীরভাবে ভালোবাসত। নির্ভয়ের গলায় স্পষ্ট বিস্ময়। তুমি আমাকে ভালোবাসতে, আর আজও? অহনা মাথা তুলে নির্ভয়ের চোখের দিকে তাকালো। তার চোখে জল, কিন্তু সেই জলে কিছু একটা অদ্ভুত দৃঢ়তা।
আজও নির্ভয়, আজও আমি তোমার অপেক্ষায় আছি। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি এখনও বিয়ে করিনি। আমি অপেক্ষা করেছি কারণ আমি জানি একদিন তুমি ফিরে আসবে। আমি জানতাম তুমি একদিন নিজের যোগ্য প্রমাণ করবে, কিন্তু অহনার গলায় আবারও অভিমান ফিরে এলো। তুমি ফিরে এসেছো, কিন্তু আজও সেই আগের মতোই ছন্ন ছাড়া। আজও তোমার কোনো ঠিকানা নেই, কোনো কাজ নেই। তুমি কেন এমন করলে নির্ভয়? কেন তুমি নিজেকে এতটা অবহেলিত দেখাচ্ছ? আমাকে কেন এতটা হতাশ করছো? নির্ভয় অহনার কথা শুনছিল, তার মুখে এক রহস্যময় হাসি ফুটল। অহনা এখনো জানে না যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন বিলিয়ন। অহনার এই রাগ, এই হতাশা আর ছদ্মবেশের কারণে নির্ভয় অনুভব করলো অহনার এই ভালোবাসা, এই অভিমান তার জন্য কতটা মূল্যবান। এই ভালোবাসার জন্য সে সব কিছুই করতে পারে। নির্ভয় শান্ত অথচ আবেগপ্রবণ গলায় বলল, অহনা, তুমি যা দেখছো তা হয়তো সত্যি নয়, আর যা সত্যি তা হয়তো এখনো তুমি দেখতে পাচ্ছ না। সবসময় যা দেখা যায় তা কেবলই একটা ছোট অংশ। অহনা তার দিকে তাকালো, তার চোখের প্রশ্ন। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি কিছু লুকাচ্ছ? নির্ভয় মৃদু হাসলো। সময় হলে সব জানতে পারবে অহনা। শুধু এতটুকু বলতে পারি, তোমার এই অপমান, তোমার এই অপেক্ষার মূল্য আমি দেব। আর আমার চলে যাওয়া, আমার ফিরে আসার পেছনে একটা গভীর কারণ ছিল, যেটা সময় হলে তুমি জানতে পারবে। অহনা তখনও অবিশ্বাস নিয়ে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল নির্ভয় এখনো সেই পুরনো ধাঁধা নিয়ে কথা বলছে। অহনা হতাশ গলায় বলল, তুমি এখনো কিছু করতে পারোনি। আমার রাগ কেবল এই কারণেই, আমি তোমাকে এত ভালোবাসতাম, আর তুমি। নির্ভয় অহনার হাত ধরতে গেল, কিন্তু অহনা হাত সরিয়ে নিল। না নির্ভয়, এখন আর এগুলো বলে কি হবে? আমি কেবল চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। আমি চাই তোমার জন্য আমার এতদিনের অপেক্ষা যেন মিথ্যা না হয়। ফরিদা বেগম দূর থেকে তাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। নির্ভয় তার লক্ষ্য করে নিজেকে গুটিয়ে নিল। অহনা তখনও জানে না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কতটা বদলে গেছে। নির্ভয় মনে মনে ভাবল, তোমার এই রাগ, অভিমান সব আমার জন্য। অভিমান চালিয়ে যেতে লাগলো, নিজেকে আরো বেশি সাধারণ আর অবহেলিত দেখাতো। নির্ভয় অহনার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তার চোখে ছিল এক গভীর প্রতিজ্ঞা। সে জানে এই প্রতীক্ষা, এই অভিমান সব কিছুরই শেষ হবে। খুব তাড়াতাড়ি অহনা আর আসল রূপ দেখতে পারবে। আর তখন অহনা বুঝতে পারবে তার ভালোবাসায় কতটা মূল্য ছিল। দিনের সব কোলাহল আর বিয়ের প্রস্তুতি শেষ। রাত যখন গভীর হলো, নির্ভয় বিরাদের ঘরে নিজের বিছানায় শুয়েছিল। সারাদিন ধকল, ফরিদা বেগমের কটূক্তি আর অহনার অভিমান সব যেন তাকে ঘিরে ধরছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে তার মনে কেবল অহনার কথাগুলো ঘুরছিল। আমি কত খুঁজেছি তোমায়, আজও আমি তোমার অপেক্ষায় আছি, এমনকি বিয়ে পর্যন্ত করিনি। অহনার এই কথাগুলো তার কানে প্রতিধ্বনি হয়ে বাজছিল। নির্ভয় চোখ বন্ধ করল। অন্ধকার ঘরের নিস্তব্ধতা তার মনে ভেসে উঠল। কলেজের দিনগুলো কিভাবে তাকে অপমান, অবহেলিত করত নির্ভয় ভাবতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। একদিন কলেজের শেষ ঘন্টা বাজতেই ক্লাস শেষ হয়ে গেল। নির্ভয় তার নোটবুক গুছিয়ে নিচ্ছে, যখন অহনা তার বন্ধুদের সাথে হাসতে হাসতে নিজেকে ডেস্কের পাশ দিয়ে যাচ্ছিল। অহনা নির্ভয়ের দিকে একবার তাকালো, তার চোখে এক চিলতে হাসি, কিন্তু পরক্ষণেই সেই হাসি মিলিয়ে গেল, এক বিদ্রূপের রেখা ফুটল। অহনা, আজকে কি আমরা লাইব্রেরিতে যাব? অহনা এক বন্ধু জিজ্ঞাসা করলো। অহনা নির্ভয়ের দিকে তাকালো, এমনভাবে হাসলো যেন নির্ভয় সেখানে নেই। তার গলায় তখন এক অদ্ভুত তাচ্ছিল্য। লাইব্রেরি? না রে, আমার মাথা ধরেছে। আর এই নির্ভয় তো সবসময় লাইব্রেরিতে পড়ে থাকে, ও তো জীবনে অন্য কিছু শিখতে পারলো না। নির্ভয় নোটবুক হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। তার বন্ধুর পাশ থেকে মুখ টিপে হাসলো। নির্ভয়ে বুকটা দূর দূর করে উঠল। সে মাথা নিচু করে নিল। অহনা তার বন্ধুদের দিকে ঘুরে হাসতে হাসতে বলল, জানিস, আমাদের কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র কি না, শুধু বইয়ের পোকা, জীবনে কিছু করতে পারবে না।
নির্ভয় শুনতে পাচ্ছিল অহনার কথা। তার কানে যেন এক গরম লোহার ছ্যাঁকা লাগালো। সে বুঝতে পারছিল অহনা তাকে অপমান করছে, কিন্তু কেন? নির্ভয় তখন অহনার মনের ভেতরে ভালোবাসার অনুভব করতে পারত না, তা কেবল কষ্টই হতো। ক্লাস থেকে বেরিয়ে অহনা দ্রুত বাথরুমে চলে গেল। ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে সে নিজের মুখটা আয়নায় দেখল। তার চোখে জল এসে গেল। সে হাত দিয়ে তার নিজের মুখটা ঢাকল। আমি কেন এমনটা করলাম? কেন ওকে এভাবে কষ্ট দিলাম? তখন ফিসফিস করে বলল, কিন্তু আমাকে তো করতেই হবে। ও যদি এই অপমানগুলো না পায় তাহলেও কোনো দিনও ফরিদা চাচির কাছ থেকে মুক্তি পাবে না। আমার বাবাও তাকে মেনে নেবে না। অহনার মনে পড়ল গত সপ্তাহে ফরিদা বেগমের নির্ভয়ের কিভাবে সবার সামনে জুতো পেটা করেছিল শুধু একটা সামান্য ভুল করার জন্য। নির্ভয় তখন চুপ হয়ে সব সহ্য করেছিল। অহনা দূর থেকে সেই দৃশ্য দেখছিল, আর তার বুকের ভেতরটা উড়িয়ে গিয়েছিল। সে জানতো নির্ভয় যদি নিজের জন্য লড়তে না শেখে তবে ফরিদা বেগম তাকে শেষ করে দেবেন। এই অপমানগুলোই হয়তো নির্ভয়কে জাগিয়ে তুলতে পারে। একটা কথা বলে রাখি, নির্ভয় আর অহনাদের বাড়িতে একদম কাছাকাছি, তাই সে এই সব কিছু জানে। দুপুরের খাওয়ার সময় নির্ভয় ক্যান্টিনে এক কোণে বসে একা একা নুডলস খাচ্ছিল। তার হাতে একটা বই খোলা। অহনা তার বন্ধুদের সাথে ক্যান্টিনে ঢুকলো। তাদের হাসির শব্দে পুরো ক্যান্টিন গমগম করছিল। অহনার চোখ পড়ল নির্ভয়ের ওপর। তার মুখে আবার সেই পুরনো বিদ্রুপের হাসি। অহনা তার বন্ধুদের নিয়ে নির্ভয়ের টেবিলে পাশে দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ করে থেমে গেল। অহনা ব্যঙ্গ করে বলল, আরে নির্ভয়, তুমি এখনো সেই পুরনো নুডলস খাচ্ছ? তোমার কি অন্য কিছু খাওয়ার সামর্থ্য নেই, নাকি তোমার ফরিদা চাচি তোমাকে টাকা দেন না? নির্ভয় নুডলসের বাটি হাতে নিয়ে থমকে গেল। তার মুখটা লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে নিল। অহনা তার বন্ধুদের বলল, দেখ দেখ, বেচারা সবসময় এমনই থাকে। কোনো প্রতিবাদ নেই, কোনো আশা নেই। ও কি কোনো ভবিষ্যৎ আছে বলে মনে হয় ওর? অহনার বন্ধুরা হাসলো। নির্ভয়ের মনে হলো সে যেন পৃথিবীর সবচেয়ে একা মানুষ। তার চোখ থেকে এক ফোঁটা জল নুডলসের বাটিতে পড়ল। ক্যান্টিন থেকে বেরিয়ে অহনার মনটা খারাপ হয়ে গেল। তার বন্ধুরা হাসতে হাসতে চলে গেল, কিন্তু অহনা ক্যান্টিনের বাইরে একটা গাছের আড়ালে দাঁড়ালো। তার বুকটা ধরফর করছিল। অহনা ফিসফিস করে বলল, আমার কথাগুলো ওকে কতটা কষ্ট দিল আমি জানি। ওর কষ্ট হচ্ছে, কিন্তু ওকে বুঝতে হবে এই পথ ছাড়া ওর আর কোনো উপায় নেই। ফরিদা চাচি ওকে শেষ করে দেবে। অহনার মনে পড়ল ফরিদা বেগম কিভাবে নির্ভয়ের কলেজের বেতন দিতে চাইতেন না। নির্ভয়কে নিজে টিউশন করে টাকা জোগাড় করতে হতো। অহনা জানতো নির্ভয়ের এই কঠিন সংগ্রাম। সে চেয়েছিল নির্ভয় যেন সেই গ্রাম থেকে বেরিয়ে আসে, নিজের পথ তৈরি করে, কিন্তু এই কঠোরতা ছাড়া আর কোনো পথ তার জানা ছিল না। অহনা নিজের মুখ চেপে ধরল, যাতে কান্নার শব্দে কেউ শুনতে না পায়। কয়েকদিন পর একদিন বিকালে নির্ভয় কলেজের করিডোরে দিয়ে যাচ্ছিল, তার হাতে কিছু বই। সে দেখল অহনা আর বান্ধবীদের সাথে গল্প করছে। নির্ভয় মন চাইল অহনার সাথে কথা বলতে, অন্তত একবার। সে অহনার দিকে তাকিয়ে হাসলো। অহনা নির্ভয়কে দেখতে পেয়েও যেন দেখল না। সে হাসতে হাসতে তার বান্ধবীদের সাথে গল্প করতে লাগলো। নির্ভয় অহনার পাশ দিয়ে যেতে যেতে মৃদু গলায় ডাকলো, অহনা। অহনা তার বন্ধুর কথা শুনতে পেয়েও না শোনার ভান করলো। সে তার বান্ধবীদের দিকে মুখ ঘুরিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে লাগলো। অহনা তার এক বান্ধবীকে বলল, জানিস, আজ না আমাদের কলেজে একজন নতুন স্যার এসেছেন। উনি নাকি অনেক হ্যান্ডসাম। নির্ভয় থমকে গেল। অহনার এই অবহেলায় তাকে এক তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিল। সে বুঝতে পারছিল না অহনা কেন তাকে এত এড়িয়ে চলছে। তার মনে হলো অহনা তাকে সত্যি পছন্দ করে না। অহনা নির্ভয়কে এড়িয়ে তার বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার বুকের ভেতরটা ছটপট করছিল। সে চেয়েছিল নির্ভয়কে ডাকতে, তার সাথে কথা বলতে, কিন্তু সে নিজে জোর করে থামিয়েছিল। অহনা মনে মনে বলল, আমাকে করতেই হবে। ও যদি আমাকে ভালোবাসে তাহলে ও কষ্ট পাবে, আর সেই কষ্টই ওকে লড়তে শেখাবে। অহনা মনে পড়ল ফরিদা বেগম নির্ভয়কে কিভাবে বাড়ির কাজের লোকের মতন ব্যবহার করতেন, সব কাজ করাতেন, অথচ নির্ভয় বাবাকে কিছুই বলতেন না। অহনা জানতো নির্ভয়ের ভেতরে একটা জেদ আছে, আর সেটা সে জাগিয়ে তুলতে চেয়েছিল। অহনার চোখে জল এসে গিয়েছে, কিন্তু সে কিছুতেই সেই জল নির্ভয়কে দেখাতে চায়নি।
সে জানতো নির্ভয়ের এই কষ্ট সাময়িক, এটাই তাকে সফল করবে। হঠাৎ নির্ভয়ের চোখ খুলল। তার চোখে তখনও সেই পুরনো দিনের কষ্ট বেশ, কিন্তু এখন সে বুঝতে পারছে অহনা সেই নিষ্ঠুরতার আড়ালে কতটা ভালোবাসা লুকিয়েছিল। অহনা তাকে ঘৃণা করতো না, বরং তাকে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করত। নির্ভয় ফিস ফিস করে বলল, অহনা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি সবটা বুঝতে পারছি। সে বিছানায় উঠে বসলো। তার মনে এক নতুন পরিকল্পনা তৈরি হলো। সে অহনার রাগ ভাঙাবে, তাকে বোঝাবে সে আর সেই ছন্ন ছাড়া নির্ভয় নেই। সে তার সব কষ্ট দূর করে দেবে, আর তার সাথে ফরিদা বেগম তার প্রাপ্তি শাস্তিও দিতে পাবে। নির্ভয়ের চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা, এইবার সে সবকিছু ঠিক করে দেবে। অহনাস এই ভালোবাসার মূল্য তাকে দিতেই হবে। তবে সেই ছেলেটা কে ছিল যাকে সে ছবিতে দেখেছিল অহনার সাথে? অহনা আমাকে যখন অপমান করত, তখনও কি তার মনে এমন ভালোবাসা ছিল? সে অবহেলার আড়ালে সত্যি কি এত গভীর এক উদ্দেশ্য লুকিয়েছিল? কিন্তু সেই স্মৃতিগুলো হঠাৎ করেই কালো মেঘ ঠেকে গেল। তাহলে ওই ছেলেটা কে ছিল? অহনার কথা মতো তো ও শুধু আমাকেই ভালোবাসতো। তাহলে ওই ছেলের সঙ্গে কি করছিল সেদিন? সাথে নির্ভয়ের মনে পড়ল ফরিদা বেগমের মুখ। তার তীক্ষ্ণ কথাগুলো যেন কাঁটার মতন বিঁধছে। তুই একটা অকর্ম অপদার্থ, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তোর মতো ছেলেকে মানুষ করতে গিয়ে আমার জীবন শেষ। ফরিদা বেগম প্রায়ই বলতেন নির্ভয় তখন চেষ্টা করত তার সৎ মায়ের মন জয় করতে। পড়াশোনা ভালো ফল করে, বাবার কাজে সাহায্য করে, সবকিছু করে সে চেষ্টা করত সেই একটু ভালোবাসা পেতে। কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হতো। ফরিদা বেগম তাকে আরও বেশি করে অবজ্ঞা করতেন, ছোট করতেন। এই বাড়ির কোনো কিছুই তোর নয়, তুই তো রাস্তার ফকির, তোর কোনো ভবিষ্যৎ নেই। ফরিদা বেগমের গলা ছিল কর্কশ। আর নির্ভয়ের বাবা আরফিন আহমেদ, তিনি কেবল নীরবে সব দেখতেন, প্রতিবাদ করতেন না, ছেলেকে সাহস যোগাতেন না। সেই নীরবতা নির্ভয়ের মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। সেই ক্ষতগুলো তাকে একদিন এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিল। নির্ভয় পাশ ফিরল। তার চোখে ঘুম ছিল না। আজ অহনার কথা শুনে তার মনটা এত অদ্ভুত অনুভূতি ভরে গেছে। অভিমান, রাগ, কষ্ট সব যেন ভালোবাসা এক নতুন মানে খুঁজে পেয়েছে। সে ভাবল, অহনার এই রাগটা ভাঙতে হবে। তাকে বোঝাতে হবে আমি আর সেই ঠিকানা। তাকে বোঝাতে হবে আমি আর সেই ছন্ন ছাড়া ছেলেটা নেই। কিন্তু কিভাবে? আমি তো এখনো ছদ্মবেশেই আছি। সে আরো ভাবল, অহনার সামনে আসল পরিচয় প্রকাশ করার এটাই হয়তো সঠিক সময়। কিন্তু কিভাবে শুরু করব? সরাসরি বললে হয়তো অহনা বিশ্বাস করবে না। হয়তো ভাববে সে অহনার সহানুভূতি আদায় করার জন্য এসব বলছে। আর ওই ছেলেটা তাহলে কে ছিল? না, এখনই পরিচয় রিলিভ করা যাবে না। আসল সত্যিটা বের করবো আগে। নির্ভয় উঠে বসলো। ঘরটা অন্ধকার, শুধু জানলায় ফাঁক দিয়ে কাচের আলোয় এসে পড়ছিল। সে বিছানায় এক কোণে বসে ভাবতে লাগলো। অহনার রাগ ভাঙানোর জন্য আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সরাসরি বললেও বিশ্বাস করবে না। আর কালকেই ওই ছেলেটার বিষয় জানতে হবে। তার মনে এলো কিছু দুষ্টুমি ভরা খুনসুটি, কিছু রোম্যান্টিক ইঙ্গিত, যেগুলো তাকে কলেজের জীবনেও ছিল। আমি জানি অহনা আমার প্রতি কতটা অভিমানী। ওকে বোঝাতে হবে আমি বদলে গেছি, আমি ওর ভালোবাসার যোগ্য। কিন্তু এর আগে ফরিদা বেগমের একটা কঠোর শিক্ষা দিতে হবে। নির্ভয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ফরিদা বেগম অত্যাচারে তাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। তাকে প্রমাণ করতে হবে যে সে এখন আর সেই দুর্বল ছেলে নয়। সে এখন নির্ভয় আহমেদ, লন্ডনের একজন প্রতিষ্ঠিত বিলিয়ন বিজনেসম্যান। নির্ভয়ের চোখ ঝলসে উঠল। ফরিদা বেগমকে তার প্রাপ্য শাস্তি দিতে হবে। তার প্রতিটি অপমান, প্রতিটি চক্রান্তের জবাব দিতে হবে। সে ভাবতে লাগলো ফরিদা বেগমের আর্থিক কার্যকলাপের কথা। আজকের দিনে সে লক্ষ্য করেছে ফরিদা বেগম কিছু লোকের সাথে সন্দেহজনক লেনদেন করছিলেন। তার মাথায় একটা প্ল্যান তৈরি হতে শুরু করলো। একটা এমন প্ল্যান যা দিয়ে ফরিদা বেগমকে তার নিজের জালেই ফাঁসিয়ে দেবে। নির্ভয় নিজেকে বলল, আমি শুধু প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি ন্যায় প্রতিষ্ঠা করতে, আর এই পরিবারকে রক্ষা করতে। তার ছদ্মবেশের পেছনের কারণগুলো স্পষ্ট হলো। সে চেয়েছিল এই বাড়ির আসল রূপটা আবার দেখতে,
কে তার পক্ষে কে বিপক্ষে সেটা বুঝতে, তার বাবা আরিফ আহমেদ আজ কেন এত নীরব সেটাও জানতে। বাবাকে বোঝাতে হবে তিনি কতটা ভুল করেছেন, কিন্তু এখন নয়, সঠিক সময় আসবে। নির্ভয় তার ফোনের স্ক্রিন চালিয়ে কিছু ফাইল দেখতে শুরু করলো। তার মনে কিছু দৃঢ় প্রতিজ্ঞা। সে জানে এই খেলাটা সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত। সে তার অতীতের অপমানগুলো ভুলে যায়নি, বরং সেগুলো তার সাফল্যের সিঁড়ি হয়েছে। তার চোখে আবারও অহনার কথায় ফিরে এলো। আমি আজও তোমার অপেক্ষায় আছি, এমনকি বিয়ে পর্যন্ত করিনি। এই বাক্যটা তার বুকে এক নতুন আবেগ জাগিয়ে তুলল। অহনা তাকে এত ভালোবাসত, এই ভালোবাসা তাকে আরও শক্তিশালী করে তুলল। কিন্তু পরক্ষণেই ভাবল, ওই ছেলেটার সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় ছবি দেখেছিলাম, সে কে তাহলে? নির্ভয় একটা দীর্ঘশ্বাস নিলে। সে জানে সামনের দিনগুলো খুব কঠিন হবে, কিন্তু অহনার ভালোবাসা আর তার প্রতিজ্ঞা তাকে সব বাধা পেরিয়ে যেতে সাহায্য করবে। সে মনে মনে হাসল। কাল সকাল থেকে আর নতুন খেলা শুরু হবে। প্রথমে ওই ছেলেটার বিষয়ে জানতে হবে, তারপর অহনার রাগ ভাঙাতে হবে, আর তারপর ফরিদা বেগমকে তার প্রাপ্য শিক্ষা দিতে হবে। আর শেষ পর্যন্ত তার আসল পরিচয় প্রকাশ করে সবাইকে অবাক করে দেওয়া। দিনের সব কোলাহল শেষ। নির্ভয় পরের দিন সকালে আহনার সাথে একান্তে কথা বলার সুযোগ খুঁজছিল। গত রাতের আহনায় স্বীকারোক্তির তার মনে এক গভীর দাগ কেটেছিল। সে বুঝতে পারছিল অহনার মনে তার জন্য কতটা ভালোবাসা আর অভিমান জমে আছে। সকালে নাস্তার পর অতিথিরা যখন উঠোনে জড়ো হচ্ছিল, নির্ভয় দেখল অহনা এক কোণে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। এটাই সুযোগ। নির্ভয় ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে গেল। নির্ভয় ডাকলো, অহনা। অহনা চমকে তাকালো। নির্ভয়কে তার সামনে দেখে কিছুটা অপ্রস্তুত হলো। তার গলায় এখনো অভিমানের রেশ। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ, বলবো। অনেক কিছুই বলার আছে, আর অনেক ভুল বুঝাবুঝি আছে যেগুলো স্পষ্ট হওয়া দরকার। অহনা তার ভুরু কুচকালো। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি নির্ভয়? আমার দিক থেকে তো সব স্পষ্ট। তুমি ছিলে না, আর এখন যখন এসেছো তখনও তোমার কোনো ভবিষ্যৎ নেই। নির্ভয় মৃদু হাসল। তোমার চোখে হয়তো স্পষ্ট অহনা, কিন্তু আমার কাছে একটা ছবি এসেছিল অহনা। যখন আমি তোমার কথা ভাবতাম, তখন একটা ছবি আমার কাছে পৌঁছেছিল, যা দেখে আমি খুব ভুল বুঝেছিলাম। অহনা অবাক হলো। ছবি? কোন ছবি? তুমি কার কথা বলছো নির্ভয়? নির্ভয় চোখে এক গভীর বিষাদ। সেই ছবিতে তোমাকে একটা ছেলের সাথে দেখা যাচ্ছিল। সেই ছেলেটা তোমার কাঁধে হাত রেখেছিল। ছবিতে তোমাকে খুব খুশি দেখাচ্ছিল। সেই ছবি দেখে আমি ভেবেছিলাম তুমি নতুন সম্পর্কে জড়িয়েছ, আমাকে ভুলেই গেছে। অহনার চোখ বড় বড় হয়ে গেল। ছবি? কোন ছবি? আমি তো এমন কোনো ছেলের সাথে... অহনার কথা শেষ না হতেই ফরিদা বেগম পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি নির্ভয় আর অহনা একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কুচকালো। ফরিদা বেগম তীক্ষ্ণ স্বরে বলল, কি হচ্ছে এখানে? তোরা দুজন আবার কি শুরু করছিস? ফিস করছিস? অহনা, তুমি কি জানো না রিয়াদের বিয়ের এত কাজ বাকি? অহনা ফরিদা বেগমের দিকে ঘুরে কঠিন চোখে তাকালো। আপনি কিচ্ছু বলবেন না চাচি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও, ব্যক্তিগত ব্যাপার? এই স্বর্ণ সারা ছেলেটার সাথে তোমার আবার কিসের ব্যক্তিগত ব্যাপার? নির্ভয় দ্রুত পরিস্থিতি সামনে নিল। সে অহনাকে ইশারা করলো শান্ত থাকতে। কিছু না, আমরা শুধু কলেজের কিছু পুরনো কথা বলছিলাম। ফরিদা বেগম সন্দেহ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিরক্তি নিয়ে চলে গেল। অহনা আবার নির্ভয়ের দিকে ঘুরল, আর চোখে স্পষ্ট রাগ। তুমি আমার জীবনটা নিয়ে কি খেলা শুরু করেছো নির্ভয়? কোন ছবির কথা বলছো তুমি? আর কোন ছেলে? নির্ভয় মোবাইল বের করে একটি ছবি অহনার দিকে বাড়িয়ে দিল। অহনা ছবিটা দেখে হতবাক হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছিল অহনা হাসি মুখে এক যুবকের পাশে দাঁড়িয়ে আছে, আর যুবকটির হাতে তার কাঁধে। নির্ভয় প্রশ্ন করল। তার গলায় ছিল কিছুটা অস্থিরতা। এই ছেলেটা কে অহনা? যখন আমি ছবিটা দেখেছিলাম, তখন আমার পুরো পৃথিবীটা উল্টে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছো। অহনা মোবাইলে হাতে নিয়ে দেখল, তার চোখে জল এসে গেল। নির্ভয়, এটা এটা তো আমার কাজিন মপিন।
ও গত বছর দুবাই থেকে এসেছিল। ও শুধু আমার কাঁধে হাত রেখেছিল আর ছবিটা তুলেছিল আমার মেজো ফুফু। এটা ছিল একটা ফ্যামিলি গেট টুগেদার। অহনার গলা স্পষ্ট রাগ আর কষ্ট। তুমি বিশ্বাস করো না নির্ভয়? তুমি আমাকে অবিশ্বাস করো? নির্ভয় যেন পাথর হয়ে গেল। সে অহনার কথাগুলো শুনছিল আর তার ভুল ধারণা পাহাড় যেন মুহূর্তেই ধসে পড়ছিল। তোমার কাজিন? নির্ভয়ের গলা স্পষ্ট অবিশ্বাস। কিন্তু আমার তো মনে হচ্ছিল তোমাকে খুব খুশি দেখাচ্ছিল। খুশি? আমার কাজিনের সাথে দেখা হয়েছিল বলে খুশি ছিলাম। এটা কি অপরাধ? অহনা হাসলো, তার হাসিতে ছিল স্পষ্ট অভিমান। আর তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি? আমার ভালোবাসার কি তোমার কাছে কোনো মূল্য ছিল না? অহনা মোবাইলটা নির্ভয়ের দিকে ছুড়ে দিল। আমার মনে হচ্ছে তোমার এই এত বছরের অনুপস্থিতি তোমাকে বিশ্বাস করতে শেখায়নি নির্ভয়। তুমি আমাকে এত সহজে অবিশ্বাস করতে পারলে। নির্ভয় ছবিটা তুলে নিল, তার চোখে এক গভীর অনুশোচনা। আমি আমি দুঃখিত অহনা। আমি সত্যিই জানতাম না। ছবিটা দেখে আমার ভুল হয়েছিল। অহনা তার দিকে ঘুরে তাকালো। তুমি কেন ধরে নিলে আমি তোমাকে ভুলে যাব? কেন ধরে নিলে আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবো? আমি তো তোমার জন্যই এখনো বিয়ে করিনি নির্ভয়। তুমি তো সেই মানুষটা যাকে আমি সব উজাড় করে ভালোবাসতাম, যেটা তোমার অজানা ছিল। আমি সব বলার পর আমাকে এইভাবে সন্দেহ আর অবিশ্বাস করবে ভাবতেও পারিনি। নির্ভয় চোখে জল এসে গেল। সে অহনার হাতটা ধরল। এবার অহনার হাত সরালো না। আমার ভুল হয়েছে অহনা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল আমি একা, আর তুমি আমাকে ভুলে গেছো। সুখী? অহনায় তীব্রভাবে হাসলো। তুমি যখন ছিলে না, আমার জীবনটা যেন থেমে গিয়েছিল নির্ভয়। আমি রাত জেগে কেঁদেছি, আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করেছি। আর তুমি আমাকে এমন ভুল বুঝতে পারলে? আমার ভালোবাসার কি তোমার কাছে কোনো মূল্য ছিল না? নির্ভয়ের চোখে জল স্পষ্ট হলো। সে অহনার হাতটা আরো শক্ত করে ধরল। আমার ভুল হয়েছে অহনা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আমি অন্ধ ছিলাম। অহনা চোখ নামিয়ে নিল। তুমি আজও কিছু করতে পারোনি নির্ভয়, আর তার উপর এমন সব ভুল ধারণায় ভুগছো। আমি শুধু চাই তুমি ভালো কিছু করো, আমার এই ভালোবাসা যেন বৃথা না যায়। নির্ভয় অহনার হাত ছাড়ল না। বিশ্বাস করো অহনা, তোমার ভালোবাসা বৃথা যাবে না। আমি সব কিছু ঠিক করে দেব, সব রহস্যের সমাধান হবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। অহনা আর কিছু বলল না। তার চোখে তখনও রাগ আর অভিমান, কিন্তু নির্ভয়ের হাতে তার কথাটা ধরে রাখার মতন একটা অদ্ভুত ও ইঙ্গিত ছিল। নির্ভয় বুঝল অহনা আজও তাকে ভালোবাসে। তার ছদ্মবেশে আড়ালেই সেই ভালোবাসা শিখা জ্বলছে। এই মুহূর্তে সে অহনার কাছে নির্দোষ প্রমাণিত হয়েছে, আর এটা তার জন্য যথেষ্ট ছিল। নির্ভয় গোপনে তার অ্যাসিস্ট্যান্ট রবিনকে লাগিয়ে খবর নিল সত্যি ওটা অহনার কাজিন ছিল। পরের দিন সকাল থেকে নির্ভয় অহনার কাছাকাছি থাকার সুযোগ খুঁজছিল। তার মনে ছিল অহনার জন্য ভালোবাসা সেই পুরনো দিনের ভুলের বোঝাবুঝি দূর করার তাগিদ। সে জানত অহনার রাগ ভাঙানো সহজ হবে না, কারণ অহনা এখনও তাকে একজন ব্যর্থ মানুষ হিসাবে দেখছে, আর সেই সন্দেহের জন্য আরও বেশি ক্ষেপে আছে। নির্ভয় একটা কল করলো কাউকে। রবিন, মাসুমের একটা ব্যবস্থা করো। সে ভালো করে পর্যবেক্ষণ না করেই আমাকে ভুল খবর দিয়েছিল, যার কারণে আমি কষ্ট পেয়েছিলাম। আর এখন অহনা রেগে গেছে, তাই মাসুমকে একটা শিক্ষা দিয়ে দাও। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না। বিয়ের আগের দিন বাড়িটা যেন উৎসবে এক নতুন রূপ সেজে উঠেছে। গান বাজনা আর হাসির শব্দে ভরে উঠেছে চারপাশ। নির্ভর দেখল অহনা বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত। সে কখনো ফুলের সজ্জা দেখতে, কখনো অতিথিদের আপ্যায়ন করছে। তার মুখে এক ধরনের ব্যস্ততার হাসি, কিন্তু তার চোখ দুটো মাঝে মাঝে চিন্তিত দেখাচ্ছিল। নির্ভয় তার দিকে এগোলো। অহনা তখন কিছু ফুলের তোড়া ঠিক করছিল। নির্ভয় পেছনে গিয়ে দাঁড়ালো। নির্ভয় মৃদু গলায় জিজ্ঞাসা করল, কি ব্যাপার অহনা, এত ব্যস্ত কেন? তার গলায় ছিল একটা দুষ্টুমি ভরা সুর। অহনা চমকে উঠল। নির্ভয়কে তার পেছনে দেখে সে বিরক্তি নিয়ে ফিরে তাকালো। তুমি আবার কি চাও নির্ভয়? দেখছো না আমি ব্যস্ত। তোমার কি কোনো কাজ নেই? কাজ তো আছেই, যেমন ধরো তোমাকে মুগ্ধ করা, তোমার রাগ ভাঙানো। এইটা তো এখন আমার সবচেয়ে বড় কাজ। অহনা তার ভুরু কুচকালো।
আমার রাগ ভাঙানো? কিসের রাগ? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার নিজেরই কিছু করা দরকার। অহনার দিকে এগিয়ে এসে একটা গোলাপ ফুল তার দিকে বাড়িয়ে দিল। এই নাও তোমার জন্য, তোমার রাগ ভাঙানোর প্রথম ধাপ। অহনা গোলাপটা দেখে অবাক হলো। তার চোখে এক মুহূর্তের জন্য নরম ভাব এলো, কিন্তু পরক্ষণে সেটা শক্ত হয়ে গেল। সেই গোলাপটা নিল না। তোমার এইসব সস্তা উপহার দিয়ে আমাকে পটানো যাবে না নির্ভয়। তুমি জানো আমি কিসের অপেক্ষা করছি। আমি জানি অহনা, তুমি আমার সফলতা দেখতে চাও, আর আমি সেই সফলতাই তোমাকে দেখাবো। কিন্তু তার আগে তোমার রাগ ভাঙানোটা খুব জরুরি। এই ফুলটা নাও প্লিজ। অহনা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে সে গোলাপটা নিল, কিন্তু তার চোখে এখনো অভিমানের রেশ। ঠিক আছে, নিলাম। এবার খুশি তো? খুশি তো অবশ্যই। তোমার মুখে হাসি দেখতে পাওয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া। অহনার ফুলটা হাতে নিয়ে চলে যাচ্ছিল, তখন নির্ভয় আবারও ডাকলো। অহনা শুনছো? অহনা ঘুরে দাঁড়ালো। আর কি চাই? তোমার চোখের ওই রাগটা আমি দূর করতে চাই। অহনা, তোমার এই চোখ দুটো যখন হাসে তখন পুরো পৃথিবীটা ঝলমল করে ওঠে। আমি চাই তোমার চোখ আবার হাসুক। অহনা কিছু বলল না, সে শুধু নির্ভয়ের দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতরে এক অদ্ভুত টানাপড়া চলছিল। একদিকে তার অভিমান, অন্যদিকে নির্ভয় সেই রোম্যান্টিক খুনসুটিগুলো তাকে মুগ্ধ করছিল। সেদিন রাতে বিয়ের আয়োজন দেখতে দেখতে নির্ভয় ফরিদা বেগমের ওপর কড়া নজর রাখছিল। ফরিদা বেগম বেশ কিছু অপরিচিত লোকের সাথে ফোনে কথা বলছিল এবং তার আচরণ ছিল বেশ অস্থির। নির্ভয় তার গোপন টিমের সাথে যোগাযোগ করলো। নির্ভয় ফিসফিস করে বলল, হ্যালো রবিন, তোমাকে যে ঠিকানাগুলো দিয়েছিলাম সেগুলোর উপর নজর রাখো। বিশেষ করে ফরিদা বেগমের প্রতিটা পদক্ষেপ। সে নিশ্চয়ই কোনো বড় ডিলের পরিকল্পনা করেছে। ফোনের ওপাশ থেকে রবিনের গলার স্বর শোনা গেল। সবকিছু নজরদারিতে আছে বস, আপনার আদেশ মতো কাজ চলছে। মিসেস ফরিদা বেগমের গতিবিধি সন্দেহজনক। মনে হচ্ছে তিনি বেশ বড় অঙ্কের অর্থ নিয়ে কিছু একটা করেছেন। পারফেক্ট। আমি চাই প্রতিটি ছোট তথ্য, কোন ডকুমেন্ট কার সাথে মিসিং, সব ডিটেলস আমাকে জানাও। সে ফোনটা রেখে দিল। তার চোখে এক দৃশ্য প্রতিজ্ঞা, ফরিদা বেগমকে এবার তার প্রাপ্ত শাস্তি দিতে হবে। পরের দিন সকালে বিয়ের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে অহনা নিচের ঘরে বসেছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। অহনা দরজা খুলতেই দেখল নির্ভয় দাঁড়িয়ে আছে। তার হাতে ছিল একটি ছোট্ট চকলেটের বক্স। নির্ভয় মিষ্টি হেসে বলল, শুভ সকাল অহনা, তোমার জন্য ছোট একটা উপহার, তোমার পছন্দের চকলেট। অহনা অবাক হল। তুমি আমার পছন্দের চকলেট কোত্থেকে জানলে? তোমার সব খবর রাখি অহনা। তোমার রাগটা ভাঙানোর জন্য আমাকে তো অনেক কিছু করতে হবে, তাই না? অহনা বক্সটা হাতে নিল। চকলেট তার সত্যি খুবই প্রিয় ছিল। তুমি তুমি কেন এমন করছো নির্ভয়? কেন করছি? কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। আমি জানি তোমার ভেতরের কষ্টটা কতটা বাড়িয়ে দিয়েছে, আর আমার কারণে তুমি কতটা অভিমানী হয়েছে। অহনা তার চোখ নামিয়ে নিল। আমি জানি না কি বলবো। কিছু বলতে হবে না, শুধু আমার চোখে চোখ রেখে বলো, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? অহনা নির্ভয়ের দিকে তাকালো। তার চোখের কোণে জল চিকচিক করছিল। সে জানতো নির্ভয় জীবনে এখনো কিছু করতে পারেনি, কিন্তু তার এই প্রচেষ্টা, এই ভালোবাসা অহনার মনকে নাড়া দিচ্ছে। অহনা ফিসফিস করে বলল, আমার রাগ তো তোমার উপর নয় নির্ভয়, আমার রাগ তো নিজের উপর। আমি তোমাকে একবার হারিয়েছি, আমি চাই না আবারও তোমাকে হারাই। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আর দূরে যেও না। আর তুমি যাই হও না কেন, আমি তোমাকে আর হারাতে চাই না। নির্ভয় হয়তো জীবনে কিছুই করতে পারেনি, কিন্তু আমি তাকে একবার হারিয়েছিলাম, এবার আর হারাতে চাই না। নির্ভয় অহনার হাত ধরল। তার চোখে এক গভীর তৃপ্তি। সে জানতো অহনা তাকে আবারও বিশ্বাস করতে শুরু করছে। তার অভিমানের দেওয়াল ভেঙে যাচ্ছে। নির্ভয় প্রতিশ্রুতি দিল, আমি আর দূরে যাব না অহনা, কখনো না। অহনা তখনও নির্ভয়কে একজন সাধারণ ছেলে হিসাবেই দেখছিল। সে হয়তো জীবনে কিছুই করতে পারেনি। তার মনে তখনও একটাই চিন্তা। অহনার এই ভালোবাসা নির্ভয়কে আরও বেশি অনুপ্রাণিত করেছে। তাকে প্রমাণ করতে হবে যে সে এখন আর সেই পুরনো নির্ভয় নেই, আর আসল পরিচয় প্রকাশের সময় ঘনিয়ে আসছে।
এই সুযোগ নির্ভয় তার ফোনের দিকে তাকালো। রবিন তাকে ফরিদা বেগমের নতুন কিছু তথ্যের ইঙ্গিত করছিল। নির্ভয়ের মনে মনে হাসলো। অহনার রাগ ভেঙে গেল। এবার ফরিদা বেগমের পালা। তবে তার আগে নির্ভর তার একটা শখ পূরণ করতে চাইছিল। বিয়ের পরের দিন অহনা তার বাসায় চলে গেল। 5 মিনিট হাঁটতেই তার বাসা। বিকেলের দিকে নির্ভয় চলল অহনার বাসার দিকে। নির্ভয় অহনার সামনে হাজির হলো একটা সাধারণ টি শার্ট আর জিন্স পরে। তার পায়ে ছিল পুরনো একজোড়া স্নিকার্স। অহনা তার দেখে কিছুটা অবাক হলো। অহনা জিজ্ঞাসা করল, কোথায় যাবে আজ এভাবে সেজেছ যে? নির্ভয় হাসল। বিশেষ কোথাও না অহনা, আজ তোমাকে নিয়ে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে যাব। চলো রেডি হো। অহনা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই ছেলেটা এখনো পাল্টালো না। আমাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে যেতে চাইলে তো একটু গুছিয়ে যাওয়া উচিত। কিন্তু সে নির্ভয়ের মন খারাপ করতে চাইল না। ঠিক আছে চলো। তারা যখন শহরের সবথেকে নামকরা এবং অভিজাত রেস্টুরেন্টে দ্য রয়্যাল কিচেনের সামনে পৌঁছালো, অহনা থমকে গেল। রেস্টুরেন্টটা জাঁকজমটপূর্ণ। গেট, ঝকঝক কাচের দেওয়াল আর ভেতরে ঝলমলে আলো দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। অহনা অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকালো। এখানে তুমি এই রেস্টুরেন্টে যেতে চাও? নির্ভয়, তুমি জানো এখানে কেমন লোক আসে আর এখানে কেমন পোশাক পরে আসতে হয়? নির্ভয় কাঁধ ঝাঁকালো। আমার পোশাক ঠিক আছে, চলো তো। তারা ভেতরে ঢোকার চেষ্টা করতেই দরজার মুখে একজন সুবিশিত ম্যানেজার এসে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। ম্যানেজার নির্ভয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বলল, এক্সকিউজ মি, আপনার পোশাক? দুঃখিত, আমাদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী এমন পোশাকে ভেতরে ঢোকা যাবে না। এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। নির্ভয় শান্তভাবে তাকালো। আমি জানি, কিন্তু আমরা খেতে এসেছি। আমার পোশাক দিয়ে কি আসে যায়? এখানে সব বড় লোকেরা আসে, ওকে? তোর মতো গরিব ভিখারিদের জন্য এই রেস্টুরেন্ট নয়। আমি আমার টাকা দিয়ে খাবো, এতে আপনার সমস্যা কি? এই তুই কি পাগল নাকি? এই রেস্টুরেন্টের বিল মেটানোর ক্ষমতা আছে তোর? টাকাটা আমি দেব, আপনি এত সিন ক্রিয়েট করছেন কেন? দেখ, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নাহলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ম্যানেজার অহনার দিকে তাকিয়ে তার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ম্যাডাম, আপনি চাইলে ভেতরে যেতে পারেন, আপনার পোশাক মানানসই, কিন্তু ক্ষেত এর জন্য পারমিশন নেই। অহনার রাগ চলে গেল। সে নির্ভয়ে হাত শক্ত করে ধরছিল। কি বললেন আপনি? আমার পোশাক মানানসই মানে? আমার বন্ধুকে ঢুকতে দিচ্ছেন না আর আমাকে যেতে বলছেন? আপনি জানেন না এটা কত বড় অপমান? ম্যানেজার অহনার দিকে তাকিয়ে চোখ ছোট করল। ম্যাডাম, আমরা শুধু আমাদের নিয়ম পালন করছি, অনুগ্রহ করে তর্ক করবেন না। তর্ক করবো না মানে? অহনা রেগে ফেটে পড়ল। তার গলা তখন স্পষ্ট তেজ। আপনি কে আমার বন্ধুকে অপমান করার? ও কি আপনাকে কিছু করেছে? ওর পোশাক নিয়ে আপনার এত সমস্যা কেন? মানুষ তার পোশাক দিয়ে বিচার হয় না, তার মন দিয়ে হয়, তার ব্যবহার দিয়ে হয়। আপনি ওর পোশাক দেখছেন কিন্তু ওকে চিনছেন না। ম্যানেজার অহনার এমন অপ্রত্যাশিত আচরণে কিছুটা ঘাবড়ে গেল। ম্যাডাম শান্ত হন, পাবলিক প্লেস, এমন আচরণ করবেন না। শান্ত হব? অহনা চিৎকার করে উঠল। আমার বন্ধুকে অপমান করছেন আর আমাকে বলছেন শান্ত হতে? আপনি হয়তো জানেন না ওকে, ওর চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। আপনারা শুধু বাইরের চেহারাটাই দেখেন, ভেতরের মানুষটাকে চেনেন না। নির্ভয় অহনার হাত শক্ত করে ধরল। তার মুখে এক অদ্ভুত হাসি। অহনার এই রাগ, তার জন্য এই লড়াই দেখে নির্ভয়ের বুকটা ভরে গেল। নির্ভয় শান্ত গলায় বলল, চলো অহনা, আমরা অন্য কোথাও যাই, এখানে আমাদের মতো মানুষের জায়গা নেই। অহনার রেগে ফুঁসছিল। হ্যাঁ চলো, এমন ছোটো বোনের লোকের রেস্টুরেন্টে আমি এক মুহূর্ত থাকবো না। তারা যখন চলে যাচ্ছিল, নির্ভয়ের ম্যানেজার পাশ দিয়ে যেতে যেতেই হঠাৎ থেমে গেল। সে ম্যানেজারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ আমাদের দেখাটা শেষ হলো না বন্ধু, তোর আর আমার আবার দেখা হবে, তবে সেই দিন দেখাটা হবে খুব ভয়ঙ্কর। সেদিন তুই আমাকে চিনতে পারবি না, কিন্তু আমি তোকে ঠিকই চিনে নেব। ম্যানেজার নির্ভয়ের কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু নির্ভয় ততক্ষণে অহনার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল।
তারা যখন অহনার বাড়ির সামনে পৌঁছলো, অহনা তখন রাগে ফুঁসছে। দেখলে তো কেমন অপমান করে দিল। আজ তোমার এই অবস্থার জন্য আমিও লজ্জিত হলাম। যদি ভালো কিছু করতে, ভালো জামা কাপড় পরে যেতে, তাহলে কি ওর সাহস হতো এমন অপমান করার? অহনা, শান্ত হও, সময় মতো সে শিক্ষা পেয়ে যাবে। কখন আসবে তোমার এই সময়? হ্যাঁ, আর কত অপমানিত হবে। সব দিক থেকেই অপমানিত হচ্ছ। এখন কি এইসব তোমার মনে আঘাত করছে না? হ্যাঁ, অহনা প্রায় কেঁদে কেঁদে কথা বলল। তুমি কেন ওই লোকটাকে কিছু বললে না? কেন ওকে একটা উচিত শিক্ষা দিলে না? দেব অহনা, সবকিছু একটা সময় থাকে। অহনা বিশ্বাস করতে পারল না। তুমি এখনো সেই পুরনো নির্ভয়ে রয়ে গেছো, কোনো প্রতিবাদ নেই। কবে তুমি বুঝবে বলো তো? নির্ভয় কেন উত্তর দিল না। সে অহনা তার বাসায় যেতে বলল। অহনা চলে যেতেই নির্ভয় দ্রুত তার ফোন বের করলো। নির্ভয় গম্ভীর গলায় বলল, হ্যালো রবিন, আমার একটা জরুরি কাজ আছে। কি হয়েছে বস? আপনি এখন কোথায়? আপনি বলুন, এক্ষুনি আমি আসছি। আসতে হবে না। যে রেস্টুরেন্টে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, দ্য রয়্যাল কিচেন, সেটা আমি কিনতে চাই। রবিনের গলায় অবাক সুর। স্যার, দ্য রয়্যাল কিচেন, সেটা তো শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টগুলোর একটা, আর ওটা তো বিক্রিও হচ্ছে না। নির্ভয় হাসল। বিক্রি হচ্ছে না সেটা আমি দেখব। যে কোনো মূল্যেই ওটা আমার চাই। এখন এর কাগজপত্র তৈরি করো। আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে ওটা আমার নামে হয়ে যাবে। আর তুমি প্রস্তুত থাকবে। আমি তোমাকে একটা বিশেষ অ্যাসাইনমেন্ট দেব। যেমন নির্দেশ বস, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। নির্ভয় ফোনটা রেখে দিল। তার চোখে এক দৃশ্য প্রতিজ্ঞা। 2 দিন পর বিকেলের দিকে নির্ভয় রবিনকে নিয়ে দ্য রয়্যাল কিচেনের সামনে এসে দাঁড়ালো। এইবার নির্ভয়ের পরনে ছিল ইতালিয়ান নকশা এক দামি স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি, চোখে রেল ব্যান্ড, সানগ্লাস। তার হেয়ার স্টাইল পাল্টে গেছে। তার পাশে রবিনের সাথেই ছিল 4 জন সুবেশিত বডিগার্ড। রেস্টুরেন্টের সেই ম্যানেজার বাইরে দাঁড়িয়েছিল, অতিথি আপ্যায়ন করছিল। নির্ভয়কে দেখে ম্যানেজার প্রথমে চিনতে পারল না। তার পোশাক স্টাইল, তার সাথে বডিগার্ড দেখে ম্যানেজার ভাবল কোনো ভিআইপি কাস্টমার এসেছে। ম্যানেজার এগিয়ে এলো, তার মুখে চওড়া হাসি। ওয়েলকাম স্যার, আমাদের রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম, আসুন ভিতরে। নির্ভয় সানগ্লাস খুলে ম্যানেজারের দিকে তাকালো। তার চোখে সেই পুরনো নির্ভয়ের সেই জেদি দৃষ্টি। ম্যানেজার নির্ভয়কে চিনতে পারল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে শুরু করলো। আবে তুই আবার চলে এসেছিস? পাশ থেকে রবিন বলল, এই, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? আরে এটা তো 2 দিন আগেও এসেছিল। পার্টি স্যার কোথাকার, এখন আসছে গার্ড নিয়ে। তুই এখন যার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সে এখন এই রেস্টুরেন্টের ওয়ানার। ম্যানেজারের গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে নির্ভয়ের দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অবিশ্বাস আর ভয়। নির্ভয় তার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ম্যানেজার টুকরাতে শুরু করলো। না মানে, এসব কি বলছেন? না, এটা হতে পারে না। মানে হলো এই যে দেখ, এই রেস্টুরেন্টের সমস্ত কাগজপত্র। এইসব কি করে হলো? এটা অসম্ভব। আপনি কে স্যার? নির্ভয় বলল, কি মনে পড়ছে বন্ধু? 2 দিন আগে বলেছিলাম আমাদের দেখাটা ভয়ঙ্কর হবে, মনে আছে? ম্যানেজার কাঁপতে কাঁপতে বলল। স্যার, আমি বুঝতে পারিনি। নির্ভয় তার দিকে এক ধাপে গিয়ে এলো। তুমি তো কেবল পোশাক দেখতেই জানো বন্ধু, মানুষ চিনতে শেখনি। তাই তোমাকে একটা উপহার তো দিতেই হয়, তাই না রবিন? ইয়েস বস। কোন উপহারটা দেওয়া যায় বলো তো রবিন? ওই যে ওইটা স্যার। সঙ্গে সঙ্গে নির্ভয় হাত তুলে জোরে ম্যানেজারের গালে একটা থাপ্পড় দিল। ম্যানেজার নীরবে মাথা নিচু করে রইল। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সে বুঝতে পারছিল তার জীবনের সব থেকে বড় ভুল সে কি করে ফেলেছে। রবিন এবার এগিয়ে এলো, তার গলায় ঠান্ডা কঠিন সুর। আজ থেকে এই রেস্টুরেন্টের মালিক নির্ভয় আহমেদ, আর তুই এখন থেকে আমাদের কর্মচারীদের একজন। আর তোর প্রথম কাজ এই রেস্টুরেন্টের গেটে একটা বড় বাট টাঙানো। মানুষ পোশাক দিয়ে বিচার হয় না, মন দিয়ে বিচার হয়। না স্যার, এটা করবেন না প্লিজ। সামনের মাসে আমার বোনের বিয়ে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। নির্ভয় ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা না।
যেটা বললাম সেটা করবি। যদি চাকরি বাঁচাতে চাস তাহলে পাক্কা 6 মাস তুই এই ডিউটি করবি। ম্যানেজার মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখে তখন অবিশ্বাস আর ভয়। নির্ভর ম্যানেজারের দিকে তাকিয়ে হাসলো। এইবার সে তার প্রতিশোধের প্রথম ধাপ সম্পন্ন করলো। অহনা হয়তো এখন জানে না তার ছন্ন ছাড়া নির্ভয় কতটা বদলে গেছে, কিন্তু খুবই শীঘ্রই অহনা সব জানতে পারবে। আরও 4 দিন কেটে গেল। বাড়ির উৎসবের আমেজে কিছুটা কমে এলো। ব্যস্ততা তখনও ছিল। নির্ভয় এই 4 দিন অহনার আশেপাশে থেকে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে, আর অহনা তার অভিমানে কিছু হলেও ভুল নির্ভয়ের সাথে সহজ করেছে। কিন্তু নির্ভয়ের মন তখনও ফরিদা বেগমের দিকে নিবদ্ধ ছিল। সে জানতো এবার ফরিদা বেগম জলে পড়ার সময় হয়েছে। সেদিন সকালে সবাই যখন নাস্তা শেষ করে উঠোনে গল্প করছিল, নির্ভয় তখন এক কোণে বসে তার ফোনে কিছু কাজ করছিল। অহনা তার নিজের বাড়িতেই আছে। মাঝে তারা দুজনে ফোনে কথা বলে। ফরিদা বেগম নির্ভয়ের কাছে এসে বলল, এই তুই এখনো যাসনি কেন? হ্যাঁ, বিয়ে শেষ হয়ে গেছে, এখন চুপচাপ আমার বাড়ি থেকে বের হয়ে যা। চলে যাব মা, একটু অপেক্ষা করুন। ঠিক তখনই একটি কালো দামি গাড়ি এসে বাড়ির সামনে থামলো। গাড়ির দরজা খুলতেই সুবেশিত একজন যুবক বেরিয়ে এলো, হাতে একটা চামড়ার ব্রিফকেস। যুবকটি নির্ভয়কে খুঁজতে খুঁজতে ভেতরে এসে কথা শুনে ফেলল। দাঁড়ান, কাকে বের দিচ্ছেন? আপনি জানেন ইনি কে? নির্ভর স্যার। যুবকটি বেশ অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকালো। তার গলায় ছিল স্পষ্ট সম্মান। ফরিদা বেগম আর তার পাশে পাশে সবাই অবাক হয়ে তাকালো। এই ছন্ন ছাড়া নির্ভয় স্যার বলছে। ফরিদা বেগম বিদ্রুপের হাসি হাসলেন। ফরিদা বেগম তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, কে রে তুই? এই বেয়াদব ছেলেটাকে স্যার বলছিস কেন? ও কোনো স্যার নয়, ও একটা বেকার। যুবকটি ফরিদা বেগমের দিকে ঘুরে অবাক হয়ে তাকালো। আপনি জানেন আপনি কাকে বেকার বলছেন? আপনি জানেন উনি কে? আহমেদ কর্পোরেশন এর নাম শুনেছেন কখনো? আহমেদ কর্পোরেশনের নাম শুনে ফরিদা বেগম আঁতকে উঠল। এটা সেই কোম্পানি যেটার নাম পুরো বিশ্ব জুড়ে রয়েছে। মেইন গ্রুপ লন্ডনে অবস্থিত। উনি সেই কোম্পানির সিও নির্ভর আহমেদ। লন্ডন থেকে এসেছেন। দ্য ওয়ান অ্যান্ড অনলি সিও অফ আহমেদ কর্পোরেশন। ফরিদা বেগম হেসে ফেললেন। তার হাসি ছিল অবিশ্বাস। সিইও আহমেদ কর্পোরেশনের? হা হা হা। এই নির্ভর যে নিজের কলেজের ফি পর্যন্ত দিতে পারতো না, সে কিনা লন্ডনের সিইও? ছেলে, তুমি ভুল করছো। তুমি হয়তো অন্য কোনো নির্ভরের কথা বলছো। যুবকটি দৃঢ়ভাবে বলল, আমি কোনো ভুল করিনি ম্যাম। উনি নির্ভর আহমেদ, আমাদের আহমেদ কর্পোরেশনের সিও। ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আমাদের জরুরি একটা ডিল সাইন করতে হবে। এখন ফাইল আর গাড়ির চাবি দিয়ে এসেছি। যুবকটি নির্ভয়ের দিকে চামড়ার ব্রিফকেস এবং একটি গাড়ির চাবি বাড়িয়ে দিল, যেখানে একটি বিলাসবহুল গাড়ির লোগো স্পষ্ট ছিল। নির্ভয় শান্তভাবে সেগুলো নিল। নির্ভয় বলল, তার গলায় কোনো উত্তেজনা ছিল না, যেন এটা স্বাভাবিক। ধন্যবাদ রবি, আমি আসছি, তুমি গাড়ির ব্যবস্থা করো। রবিন মাথা নেড়ে দ্রুত বেরিয়ে গেল। ফরিদা বেগম তখন হতবাক। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখে অবিশ্বাস আর ভয়। অহনা অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকিয়েছিল। তার মনে একটা নতুন আশার আলো জ্বলছিল। ফরিদা বেগম কাঁপতে কাঁপতে নির্ভয়ের দিকে তাকালেন। নির্ভর, এটা এটা কি সত্যি? নির্ভয় শান্তভাবে ফোনটা পকেটে রেখে দাঁড়িয়ে বললেন, কি সত্যি মা? আমি আহমেদ কর্পোরেশনের সিইও, এটা নাকি আপনার চোখে আমি আজও সেই বেকার ছেলেটা? ফরিদা বেগম কিছু বলতে পারলেন না। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সেদিন দুপুরের পর নির্ভর তার ল্যাপটপে একটি ভিডিও কল করেছিল। ফরিদা বেগম তখন হলরুমে পাশ দিয়ে যাচ্ছিল। নির্ভয় তখন উচ্চস্বরে কথা বলছিল, যেন ইচ্ছে করি ফরিদা বেগমকে শোনানোর জন্য। মিস্টার জনসন, আমার প্রস্তাব স্পষ্ট। হয় আপনারা আমাদের সাথে এই $800 মিলিয়ন ডিলটা সাইন করবেন, নয়তো আমরা আপনাদের মার্কেট থেকে পুরোপুরি সরিয়ে দেব। আমাদের কাছে আপনাদের সব দুর্বল পয়েন্ট আছে। ফরিদা বেগম থমকে গেলেন। $80 মিলিয়ন? তার কান যেন বিশ্বাস করতে পারছিল না। তিনি লুকিয়ে লুকিয়ে নির্ভয়ের কথা শুনতে লাগলেন। আপনারা হয়তো ভেবেছিলেন এই কোম্পানিকে দুর্বল করে দেওয়া সহজ,
কিন্তু আপনারা জানেন না, আমরা বাজারের প্রতিটা ছোট বড় নড়াচড়ার খবর রাখি। আপনাদের শেয়ার বাজার ধসের পেছনে যে কে আছে সেটা আমরা জানতে পেরেছি। এবার আপনাদের সেই ক্ষতিপূরণ দিতে হবে, যেটা আপনারা আমাদের ক্লায়েন্টদের ক্ষতি করেছেন। ফরিদা বেগম চোখ বড় বড় হয়ে গেল। তিনি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলেন। নির্ভয় গলা, এমন দৃঢ়তা তিনি আগে কখনো শোনেননি। নির্ভয় আবার বলল, ঠিক আছে মিস্টার জনসন, আপনারা 2 দিন সময় দিন, তারপর আমাকে জানান। মনে রাখবেন সময় খুবই কম। নির্ভয় ফোন রেখে দিল। ফরিদা বেগম দ্রুত সেখান থেকে সরে গেলেন। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নির্ভয় যে কিনা এক সময় তার পায়ের নিচে পড়ে থাকতো, সে এখন এত বড় ডিল করছে। কল কাটার কিছুক্ষণ পরেই অহনার কল আসলো। তার কানে এতক্ষণ সব খবর পৌঁছে গেছে। কল রিসিভ করতেই অহনা কণ্ঠ শোনা গেল। নির্ভয়, আমি এসব কি শুনছি? এটা কি সত্যি? যা শুনেছ সবই সত্যি। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তখন চাচির মুখটা কেমন দেখাচ্ছিল? দেখার মতো। ইস, আমি মিস করে ফেললাম। এত বছর ধরে অপেক্ষা করছিলাম যে এমন একটা দিন আসবে আর তুমি চাচিকে দেখিয়ে দেবে যে তুমিও পারো। আর চাচির রিয়াকশন কি হবে সেটা দেখার খুব ইচ্ছা ছিল, বাট হলো না। চিন্তা করো না অহনা, আরো অনেক কিছু বাকি আছে। ওনার ফ্যাকাশে মুখ আরো ভয়ঙ্করভাবে দেখতে পারবে। আজ সন্ধ্যায় ওই রেস্টুরেন্টে একটা পার্টি আছে, ওখানে তুমি চলে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? বলে দিলে সারপ্রাইজ কোথায় থাকলো। ঠিক আছে, আমি আসবো। আর হ্যাঁ, এইসব শুনে খুব ভালো লাগলো নির্ভয়। আমি জানতাম তুমি পারবে। আচ্ছা, তুমি আমাকে এইসব আগে বলনি কেন? ভেবেছিলাম বললে তুমি হয়তো বিশ্বাস করবে না, আর আমার নিজের থেকে বলতে ভালো লাগছিল না, এবং আমি নিজেও একটু সময় নিতে চেয়েছিলাম। আর ছদ্মবেশ সাজার কারণ হলো মানুষগুলোকে নতুন করে চেনার। তোমার মুখে শুনলে হয়তো আমি আরও বেশি খুশি হতাম। তার জন্য সরি ম্যাডাম। আচ্ছা, এখন রাখছি, সন্ধ্যায় পার্টিতে দেখা হচ্ছে, কেমন? ঠিক আছে, বাই। শোনো, বলো। আই লাভ ইউ। অহনার মনটা ভরে গেল খুশিতে, কিন্তু সে কেন জানি উত্তরটা দিতে চাইছিল না। মুচকি হেসে বলল, পাগল একটা। যাও, পার্টির জন্য রেডি হও, আমিও যাচ্ছি। বাই। বলেই কলটা কেটে দিল অহনা। সন্ধ্যায় নির্ভর রিয়াদের বিয়ের উপলক্ষে একটি বড় পার্টি দিল। নির্ভর সবাইকে অবাক করে ঘোষণা করলো এই পার্টিতে তার নিজেরই কেনা সেই দি রয়্যাল কিচেন রেস্টুরেন্ট হবে, যেটাতে সে অপমানিত হয়েছিল অহনার সামনে, যেটা এখন তার মালিকানা রয়েছে। এই ঘোষণা সবাই অবাক হয়ে ফেলল। ফরিদা বেগম মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। তিনি জানতেন নির্ভয় তাকে নিয়ে কি কল্পনা করছে। রেস্টুরেন্ট এখন নির্ভয়ের মালিকানাধীন, আর এক প্রবেশপথে ঝুলছে একটি বড় বোর্ড। মানুষ পোশাক দিয়ে বিচার হয় না, মন দিয়ে বিচার হয়। ম্যানেজারের মুখ তখনও ভয়ে শুকনো। সন্ধ্যা হতে সবাই পার্টিতে এলেন। সে অতিথিদের আপ্যায়ন করেছে ঠিকই, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ যেন ভয়ে জড়ানো। পার্টি শুরু হতেই নির্ভয় তার বাবা আরিফ আহমেদ এবং ফরিদা বেগম রেস্টুরেন্টের এক কোণে, যেখানে কিছু নিরিবিলি ছিল, সেখানে ডেকে নিল। ফরিদা বেগম তখনও আতকে কাঁপছিলেন। মা, বাবা, আপনাদের সাথে কিছু জরুরি কথা আছে। নির্ভয় শান্ত অথচ দৃঢ় গলায় বলল। তার চোখে কোনো আবেগ ছিল না, শুধু এক স্থির প্রতিজ্ঞা। ফরিদা বেগম বিড়বিড় করে বললেন, কি কথা? তুই তুই আবার কি করতে চাস? তার গলা দিয়ে কষ্ট করে শব্দ বেরোচ্ছিল। নির্ভয় মৃদু হাসল। আমি কিছু করতে চাই না মা, যা করার ছিল তা আপনি নিজেই করে রেখেছেন। আমি শুধু সেই সত্যগুলো সবার সামনে তুলে ধরতে চাই, যা এতদিন অন্ধকারের আড়ালে লুকিয়েছিল এবং যার জন্য আমার বাবা দিনের পর দিন কষ্ট পেয়েছেন। আরিফ আহমেদ নির্ভয়ের দিকে অবাক হয়ে তাকালো। তার চোখে এক মিশ্র অনুভূতি, বিস্ময় আর চাপা উদ্বেগ। কি বলছিস নির্ভয়? কিসের সত্য? নির্ভয় এক চামড়ার ব্রিফকেস বের করল। তার হাতের ব্রিফকেসটা বেশ স্বাভাবিকই লাগছিল। বাবা, আপনি হয়তো জানেন না, গত 12 বছর ধরে আপনার পাশে একজন প্রতারক বাস করছে, আপনার স্ত্রী ফরিদা বেগম। শুধু আমাকে নয়, আপনাকেও বছরের পর বছর ঠকিয়ে এসেছে, আপনার কষ্টের টাকা আত্মসাৎ করেছে। ফরিদা বেগম মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে পেছনে গেলেন।
মিথ্যা কথা, ও মিথ্যা বলছে, এসব ওর সাজানো নাটক। তার গলায় জোর করে বিরক্তি আনার চেষ্টা। মিথ্যা নয় মা, সব প্রমাণ আমার হাতে আছে। আপনার সেই ভুইয়া এন্টারপ্রাইজের শেয়ার ডাম্পিং থেকে শুরু করে বিদেশি ক্লায়েন্টদের সাথে প্রতারণা, আপনার ভুয়া কোম্পানির নামে অর্থ প্রচার, সব কিছু এই দেখুন। নির্ভয় ব্রিফকেস খুলে এক এক করে কাগজপত্র বের করতে লাগলো। সেখানে ফরিদা বেগম স্বাক্ষর করা চুক্তিপত্র, ব্যাংক স্টেটমেন্ট এবং বিভিন্ন আর্থিক লেনদেনের নথি ছিল। নির্ভয় সেগুলো আরিফ আহমেদের সামনে রাখলো। কাগজের স্তূপ দেখে আরিফ আহমেদ চোখ কপালে উঠে গেল। বাবা, এই কাগজগুলো দেখুন। আপনার অজান্তে ফরিদা বেগম আপনার কোম্পানির অর্থ আত্মসাৎ করেছেন। তিনি আপনাকে বিভিন্ন ভুয়া প্রকল্পে বিনিয়োগ করিয়েছেন, যার লাভ কেবল তার পকেটে গেছে। আপনার বিশ্বাসকে ব্যবহার করে তিনি নিজের সাম্রাজ্য করেছেন। আরিফ আহমেদ কাঁপতে কাঁপতে কাগজগুলো দেখতে লাগলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার স্ত্রী এমন একটা কাজ করতে পারেন। তার মুখে ক্রোধের লাল হয়ে গেল। ফরিদা বেগম চিৎকার করে উঠলেন, এসব জাল কাগজপত্র তুই এসব কোথা থেকে এনেছিস? আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? আমি কিচ্ছু করিনি। তার গলা কাঁপছিল। ফাঁসানোর চেষ্টা নয় মা, এইসব আপনারই করা কাজ। আর আপনার বিদেশি ক্লায়েন্টদের সাথে যে প্রতারণা করেছেন তার অডিও রেকর্ডও আমার কাছে আছে। আপনি অস্বীকার করতে পারবেন না। নির্ভয় তার ফোন বের করে একটা অডিও প্লে করলো। অডিওটা ফরিদা বেগমের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল। তিনি কিভাবে একটি বড় বিদেশি কোম্পানির সাথে প্রতারণা করার পরিকল্পনা করছেন তা নিজেই লোভের কথা বলছেন। ফরিদা বেগম মাথা নিচু করে নিল। তার শরীর কাঁপছিল, যেন তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন এবার তার পালানোর কোনো পথ নেই। তার সব মুখোশ খুলে গেছে। আরিফ আহমেদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার নিজের স্ত্রী, যাকে তিনি এত বিশ্বাস করতেন, সে কিনা এখন ভয়ঙ্কর প্রতারক। তার চোখে মুখে লজ্জা আর ক্ষোভ ফুটে উঠল। তার দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ভিত্তি যেন মুহূর্তেই ভেঙে পড়ল। আরিফ আহমেদ প্রায় চিৎকার করে উঠলেন। তার গলায় তীব্র যন্ত্রণা আর ঘৃণা। ফরিদা, এ কি করছিস তুই? আমি তোকে বিশ্বাস করেছিলাম, আমার পুরো জীবন তোর হাতে তুলে দিয়েছিলাম, আর তুই আমাকে ঠকাইলি, আমাকে এই সমাজের কাছে ছোট করলি। ফরিদা বেগম কান্নায় ভেঙে পড়লেন। আমি কিছু করিনি। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিশ্বাস করো, আমি নির্দোষ। নির্ভয় ফরিদা বেগমের দিকে তাকালো। তার চোখে একটা কঠোর দৃষ্টি। আপনি মনে করেছিলেন আমি একজন বেকার ছন্নছাড়া ছেলে। আমাকে আপনি দিনের পর দিন অপমান করেছেন, ছোট করেছেন। আর এখন সেই বেকার ছেলেটাই আপনার সামনে দাঁড়িয়ে আপনার সব কুকর্মের হিসাব চাইছে। সে ব্রিফকেস থেকে আরো কিছু ডকুমেন্ট বের করলো। এই ডকুমেন্টগুলো দিয়ে আমি আপনাকে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে পারি। আপনার সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে, আর আপনাকে জেলে কাটাতে হবে অনেক বছর। আপনার বাকি জীবনটা অন্ধকার কুঠুরিতে কাটবে। ফরিদা বেগম কাঁদতে কাঁদতে নির্ভয়ে পায়ের কাছে বসে পড়লেন। না নির্ভর, দয়া করে এমন করিস না। আমাকে জেলে ফাটাস না। আমি মরে যাব। আমি আর কোনোদিন এমন করব না। নির্ভয় তার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। আপনি যখন আমাকে অপমান করতেন তখন কি একবারও ভেবেছিলেন আমার কেমন লাগতো? আপনি আমার বাবার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছিলেন। তখন কি একবারও ভেবেছিলেন আপনি আমার ভাইকে ভুল পথে চালাচ্ছিলেন? তখন কি ভেবেছিলেন? আরিফ আহমেদ ফরিদা বেগমকে ঘৃণা ভরে দেখলেন। তার সমস্ত ভালোবাসার জন্য নিমেষেই হারিয়ে গিয়েছে। আর না নির্ভয়, এর কোনো ক্ষমা নেই। তুই যা ভালো মনে করিস তাই কর। এ বিশ্বাসঘাতকতার কোনো শাস্তি কম হবে না। নির্ভয় তার বাবা দিকে তাকালো। আমি আপনাকে অপমান করতে আসিনি মা, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। এই সকল প্রমাণ পুলিশের কাছে না দিয়ে আমি আপনাকে একটা শর্ত দেব। ফরিদা বেগম আতকে চোখ তুলে তাকালেন। তার মনে এত ক্ষীণ আশা আলো। কি শর্ত? আমি সব মানব নির্ভয়, সব মানব। আপনার সব অবৈধ সম্পত্তি যা আপনি আমার বাবার কাছ থেকে আত্মসাৎ করেছেন তা আপনি আমার নামে লিখে দেবেন, এবং এই বাড়ি থেকে আপনি চলে যাবেন চিরদিনের জন্য। আর কোনোদিনই এই বাড়ির ত্রিসীমানায় আপনাকে যেন দেখা না যায়। আপনি সমাজের চোখে মৃত হয়ে যাবেন। ফরিদা বেগম স্তম্ভিত হয়ে গেলেন। তার সব সম্পত্তি ছেড়ে দিতে হবে, আর এই বাড়ি ছাড়তে হবে।
তার কাছে আর কোনো উপায় ছিল না। তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন, আর অহংকার আর লোভ সব যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। কিছুক্ষণ পর যখন অতিথিরা রেস্টুরেন্টের মূল হলরুমে জড়ো হলো, নির্ভয় সবাইকে মাঝখানে আসতে বলল। অহনা কৌতূহল নিয়ে নির্ভয়ের দিকে তাকিয়েছিল। তার মন তখনও এক মিশ্র অনুভূতি, বিস্ময়, আশা, কিছুটা সংশয়। ফরিদা বেগম তখনও এক কোণে বসে কাঁপছিল, তার মুখ সাদা হয়ে গেছে। নির্ভয় হলরুমের মাঝখানে এসে দাঁড়ালো। তার পরনে ছিল দামি স্যুট, মুখে এক শান্ত হাসি, চোখে আত্মবিশ্বাস। তার উপস্থিতি যেন পুরো পরিবারকে আলোকিত করে তুলল। সে মাইক হাতে নিল। নির্ভয়ের গলার স্বরে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস, যার কাছে কেউ তার মধ্যে দেখেনি। বলল, শুভ সন্ধ্যা। আপনারা সবাই এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই শুভ দিনে আমি আপনাদের সবার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। সবাই অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকালো। আরিফ আহমেদ তার সামনে বসে মাথা নিচু করেছিলেন, তার চোখে তখনও লজ্জা আর অনুশোচনা। আমি নির্ভয় আহমেদ 12 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল আমি বেকার, ছন্নছাড়া, অকর্মণ্য, আমার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি ফিরে আসব আর নিজেকে প্রমাণ করব। অহনা নির্ভয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখ তখনও ভালোবাসা এক নতুন ঝলক। তার মনে হলো তার সব স্বপ্ন যেন সত্যি হতে চলেছে। আজ আমি বলতে এসেছি আমি সেই নির্ভয় নেই। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি লন্ডনের অন্যতম সেরা ব্যবসায়ী হিসাবে, আহমেদ কর্পোরেশনের সিইও হিসাবে। সবাই হতবাক হয়ে গেল, তাদের চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস। কিছুক্ষণের জন্য হলরুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। ফরিদা বেগম আরও বেশি কাঁপতে শুরু করলো। তার জগৎ যেন মুহূর্তেই ভেঙে পড়ল। আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। নির্ভয়া হালকা হাসল। কিন্তু সম্ভব। প্রতিটি অপমান, প্রতিটি বঞ্চনা আমাকে আরো বেশি করে লড়তে শিখিয়েছে। আর আজ এই যে পার্টি হচ্ছে। নির্ভয় হাত বাড়িয়ে হলরুমের দিকে ইঙ্গিত করলো, তার চোখে এক বিজয়ের হাসি। এটা এই মুহূর্তে আমার নিজের রেস্টুরেন্ট, দ্য রয়্যাল কিচেন। ম্যানেজার এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখে তখনও ভয় আর লজ্জা স্পষ্ট। সে যেন মাটিতে মিশে যেতে চাইছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজ যেই রেস্টুরেন্টে আপনারা বসে আছেন সেটা আমার নিজের। আর আমি এই রেস্টুরেন্টের সব নিয়ম পরিবর্তন করেছি। এখন থেকে এখানে কাউকে তার পোশাক দেখে বিচার করা হবে না। এখানে শুধু মানুষের মন আর ব্যবহারকে সম্মান জানানো হবে। সারা হলরুম তখনও পিনপত নীরবতা। সব থেকে বেশি অবাক হল অহনা। নির্ভয় এই রেস্টুরেন্টের মালিক? তার মানে ওই অপমানের জন্য সেই রেস্টুরেন্টটি কিনে নিল? তার মনে পড়ে গেল সেদিনের কথা। নির্ভয় বলেছিল সময় আসবে। তার মানে সে এটার কথাই বলছিল, কিন্তু এইভাবে কেউ জবাব দেয়? তারপর হঠাৎ করে একদিন আনন্দে গুঞ্জব শুরু হলো। রিয়াদ আনন্দে আত্মহারা হয়ে তার ভাইয়ের দিকে দৌড়ে এলো। অতিথিরা একে একে অপরের দিকে তাকাচ্ছিল, তাদের চোখে বিস্ময়। অহনা নির্ভয়ের দিকে তাকিয়ে রইল, তার চোখে জল। সেই জল ছিল গর্বের, ভালোবাসার। সে কখনো ভাবেনি নির্ভয় এত বড় কিছু করবে। নির্ভয় যে সে এত বছর ধরে একজন বেকার হিসেবে দেখিয়েছিল, সে আজ একজন বিলিয়ন। সে মনে মনে ভাবছে, যাক, অবশেষে আমার ইচ্ছে পূর্ণ হলো। আমি এটাই চেয়েছিলাম নির্ভয়, যে তুমি ভালো কিছু করে সবাইকে দেখিয়ে দাও তুমিও পারো বলে। তার বুকের ভেতরটা এক গভীর ভালোবাসায় ভরে উঠল। সে জানালো তার অপেক্ষা বৃথা যায়নি। তার দেওয়া প্রতিটা কষ্ট, প্রতিটা অপমান নির্ভয়কে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তার ভালোবাসার শক্তিই যেন নির্ভয়কে এত দূর নিয়ে এসেছে। কিন্তু নির্ভয়ের চোখ তখনও শুধু একটি মুখ খুঁজছিল, অহনা। অহনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, তার চোখে তখনও জল চিকচিক করছিল। কিন্তু সে জল কষ্টর নয়, সীমাহীন গর্ব আর ভালোবাসায়। নির্ভয় যাকে সে ছন্ন ছাড়া বেকার ভেবেছিল, সে আজ একজন বিলিয়ন। তার বুকের ভেতরে এক অন্যরকম অনুভূতি খেলা করছিল। সে দেখল নির্ভয় তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে ছিল বহুদিনের অপেক্ষার অবসান। অহনা আর নিজেকে ধরে রাখতে পারল না। ভিড় ঠেলে যেন এক অদৃশ্য টানে সে নির্ভয়ের দিকে ছুটে গেল। হলরুমের মাঝখানে নির্ভয়ের সামনে এসে থমকে দাঁড়ালো। তার চোখ নির্ভয়ের চোখে গভীরে ডুবে গেল। অহনা ফিসফিস করে বলল, নির্ভয়, তুমি তুমি সত্যি
তুমি সত্যি এত বড় কিছু করেছো? নির্ভয় তার হাত বাড়িয়ে অহনার হাত ধরল। তার হাতে উষ্ণতা অহনার ভেতরে এক শিহরণ জাগালো। হ্যাঁ অহনা, আমি করেছি তোমার জন্য, তোমার ভালোবাসার, তোমার দেওয়া প্রতিটা অপমানের শক্তি দিয়ে। অহনা নির্ভয়ের হাত আরো শক্ত করে ধরল। তার চোখে জল ভরে এলো। আমি আমি তোমায় অভিনন্দন জানাই নির্ভয়। তুমি পেরেছো, তুমি নিজের স্বপ্ন পূরণ করেছো। আমি আমি তোমার সফলতায় কতটা গর্বিত তা বোঝাতে পারবো না নির্ভয়। নির্ভয় অহনার চোখে জল মুছছিল। আমার সফলতায় তোমারও সমান অংশীদারিত্ব আছে। তোমার প্রতিটি কঠোর কথা, তোমার প্রতিটি অবজ্ঞা, সেগুলোই ছিল আমার চলার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি না থাকলে হয়তো আমি এই সাহস পেতাম না। অহনা মাথা নিচু করলো। তার গলা তখন এক গভীর অনুশোচনায়। আমি আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সেই দিনগুলোই আমি নিজেও কষ্ট পেতাম। আমি চাইতাম তুমি ভালো কিছু করো, ওই ফরিদা চাচির হাত থেকে মুক্তি পাও। কিন্তু আমি জানতাম না আমার পদ্ধতিটা কতটা নির্মম ছিল। নির্ভর অহনার চিবুক ধরে তার মুখটা ওপরে তুলল। সেই সব এখন পুরনো কথা অহনা। আমাদের ভুল বোঝাবুঝি এখন শেষ। আমরা এখন থেকে নতুন পথে হাঁটব। তুমি কি আমার সাথে আছো? অহনা নির্ভয়ের দিকে এক আবেগ ঘন দৃষ্টিতে তাকালো। আমি সব সময় তোমার সাথে ছিলাম নির্ভয়। তুমি যখন ছিলে না তখন আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি তোমার সাথে আজও আর ভবিষ্যতেও থাকবো। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা নির্ভয়। নির্ভয় অহনার দিকে আলতো করে নিজের দিকে টানলো। তাদের মাঝের দূরত্ব ঘুচে গেল। নির্ভয় অহনার কপালে আলতো করে একটা চুমু খেলল। এই মুহূর্তে যেন তাদের বহু বছরের প্রতীক্ষার ফল। নির্ভয় ফিসফিস করে বলল, আমিও তো তোমাকে ভালোবাসি অহনা। তোমাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। তুমি আমার শক্তি, আমার প্রেরণা। পার্টি যখন শেষ হলো, অতিথিরা চলে গেল। রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেল। শুধু নির্ভয় আর অহনা বসেছিল এক কোণে। রেস্টুরেন্ট শান্ত পরিবেশে তাদের ভালোবাসা যেন আরো গভীর হচ্ছিল। অহনা দুষ্টুমি করে নির্ভয়ের দিকে তাকালো। তুমি কি এখনো সেই নির্ভয় আছো নাকি বদলে গেছো? এখন তো আর তোমাকে সেই ছন্ন ছাড়া নির্ভয় বলে ডাকতে পারবো না। নির্ভয় হাসলো। আমি তো সেই পুরনো নির্ভয়ই আছি অহনা। শুধু আমার পোশাক আর ব্যাংক ব্যালেন্স পাল্টেছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা তো সেই কলেজ জীবনের মতোই আছে। অহনা নির্ভয়ের কাঁধে মাথা রাখলো। আমাকে সেদিন রেস্টুরেন্টে ঢুকতে না দেওয়ায় এত রাগ করেছিলে। তখন আমি ভেবেছিলাম এই ছেলেটা এখনো কিছুই করতে পারলো না, শুধু শুধু আমার সামনে ভাব নিচ্ছে। কিন্তু তোমার ভেতরের প্ল্যানটা আমি বুঝিনি। তুমি রেগে গিয়ে ম্যানেজারের সাথে ঝগড়া করেছিলে। সেদিন আমি তোমাকে দেখে কতটা মুগ্ধ হয়েছিলাম তুমি কল্পনা করতে পারবে না। আমার জন্য তোমার ওই প্রতিবাদ, তোমার সেই ভালোবাসা আমার কাছে ছিল সবচেয়ে বড় উপহার। অহনা মাথা তুলে নির্ভয়ের দিকে তাকালো। তুমি কেন এত বছর দূরে ছিলে নির্ভয়? কেন আমাকে কিছু জানালে না? জানো আমি কত রাত তোমার জন্য কেঁদেছি। আমি চেয়েছিলাম নিজেকে প্রমাণ করতে অহনা। আমি চেয়েছিলাম তোমার যোগ্য হতে, ফরিদা বেগমের সব অন্যায় প্রকাশ্যে আনতে। আমি জানতাম আমি যেদিন ফিরে আসব সেদিন আমার হাতে ক্ষমতা থাকতে হবে। অহনা নির্ভয়ের হাত ধরে নিজের বুকের কাছে নিয়ে এলো। আর আমি আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। তোমাকে না জেনেও, তোমাকে না দেখেও আমার বিশ্বাস ছিল তুমি একদিন ফিরবে। তোমার বিশ্বাস আমাকে টিকিয়ে রেখেছে অহনা। আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন অনেক স্বপ্ন দেখার আছে। অহনা নির্ভয়ের চোখে চোখ রাখলো। কি স্বপ্ন নির্ভয়? প্রথমত আমরা এক হব, আমরা বিয়ে করব, একটা সুন্দর নতুন জীবন শুরু করব, যেখানে কোনো অতীত নেই, শুধু আমাদের ভালোবাসা থাকবে। আর আমি আমার সব স্বপ্ন তোমার সাথে ভাগ করে নেব। আমি প্রস্তুত নির্ভয়, তোমার সব স্বপ্নের সঙ্গী হতে আমি প্রস্তুত। আর কি স্বপ্ন আছে তোমার? দুজন মিলে একটা ফুটবল টিম বানাবো। যখন তারা মাঠে খেলবে তখন রেফারি হবে তুমি, আর আমি ম্যানেজমেন্টে থাকবো। অহনা হাসলো। তার হাসি মুক্তোর মতন ঝলমল করছিল। বদমাইশ, আই লাভ ইউ টু মাচ।
এটা কি হলো? আমি তো আছি। লাভ ইউ বললামই না। মনে নেই কলে কথা বলার সময় যে বলেছিলে? নির্ভয় অহনার হাতে শক্ত করে ধরল। তারা এক অপরের চোখের গভীরে ভালোবাসায় দেখতে পাচ্ছিল। তাদের দীর্ঘদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি, অপমান সব যেন এই মুহূর্তে অর্থহীন মনে হলো। তাদের ভালোবাসা সকল বাঁধন ছিঁড়ে এক নতুন দিগন্তে পাড়ি দিল। এই রাতটা ছিল তাদের পূর্ণ মিলন আর নতুন জীবনের প্রতিজ্ঞার রাত। সব শেষ। রেস্টুরেন্ট যখন ফাঁকা হয়ে গেল, নির্ভয় তার বাবা, ফরিদা বেগম, রিয়াদ এবং আহমেদকে নিয়ে একটি পারিবারিক আলোচনার জন্য বসল। রেস্টুরেন্টের কর্মীরা দ্রুত সবকিছু গুছিয়ে নিচ্ছিল, আর ম্যানেজার দূরে দাঁড়িয়ে নির্ভয়ের দিকে শ্রদ্ধা বন্দনা দৃষ্টিতে তাকিয়েছিল। নির্ভয় তার বাবার দিকে তাকালো। আরিফ আহমেদ তখনও মাথা নিচু করেছিল, তার কাঁধে দুটো যেন ভার হয়ে নুয়ে পড়েছে। নির্ভয় শান্ত গলায় ডাকলো, বাবা। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু এক গভীর বোঝাপড়া। আরিফ আহমেদ চোখ তুলে তাকালো, তার চোখের জল চিকচিক করেছিল। তিনি ধীরে ধীরে নির্ভয়ের দিকে এগিয়ে গেলেন, তার শরীর কাঁপছিল। আরিফ আহমেদ কাঁপা কাঁপা গলায় বললেন, নির্ভয়, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোর উপর বিশ্বাস রাখতে পারিনি। আমি তোর মাকে বিশ্বাস করেছিলাম, আর তার জন্য তোর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলাম। আমি তোকে কোনোদিন বুঝতে পারিনি, তোর পাশে থাকতে পারিনি, আর খুব বড় ভুল করছি বাবা। তুই আমাকে ক্ষমা করে দে। নির্ভয় উঠে দাঁড়ালো, তার বাবার দিকে এগিয়ে গেল। সে তার বাবাকে জড়িয়ে ধরল। আরিফ আহমেদের চোখে তখন মুক্তির আনন্দ। নির্ভয় তার বাবার পিঠে হাত রেখে বলল, বাবা, আমার কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। আমি জানি আপনি আমার জন্য কতটা কষ্ট পেয়েছেন। আপনি হয়তো আমার পাশে থাকতে পারেননি, কিন্তু আপনার নীরব কষ্ট আমি বুঝতে পেরেছিলাম। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, সবটা ক্ষমা করে দিয়েছি। আরিফ আহমেদ চোখ থেকে অজোরে জল পড়তে লাগলো। তুই সত্যি বড় হয়েছিস বাবা। আমি ভাবতেও পারিনি তুই এত দূরে যাবি। তোর এই সাফল্য আমাকে কতটা গর্বিত করেছে তা বুঝতে পারবো না। নির্ভয় মৃদু হাসলো। আপনার বিশ্বাসে আমাকে এই পর্যন্ত এনেছে বাবা। এবার নির্ভয় ফরিদা বেগমের দিকে তাকালো। ফরিদা বেগম তখনও মাথা নিচু করে বসেছিল, তার মুখে কোনো শব্দ ছিল না। নির্ভয় গভীর গলায় ডাকলো, ফরিদা বেগম, আপনার সাথে আমার একটা বিষয় স্পষ্ট করার আছে। ফরিদা বেগম ভয়ে চোখ তুলে তাকালেন। কি কি বললি? আমি আপনাকে আমার দেওয়া শর্ত মনে করিয়ে দিতে চাই। আপনার সব অবৈধ সম্পত্তি যা আপনি আমার বাবার কাছ থেকে আত্মসাৎ করেছেন, তা আপনি আমার নামে লিখে দেবেন, এবং আমার বাড়ি থেকে আপনি চলে যাবেন চিরদিনের জন্য। আর কোনোদিনও এই বাড়ির ত্রিসীমানায় আপনাকে দেখা যেন না যায়। ফরিদা বেগম মুখে আবারও ফ্যাকাশো হয়ে গেল। তিনি একবার আরিফ আহমেদ আর একবার নির্ভয়ের দিকে তাকালেন। তাদের চোখে তখনও আর কোনো দয়া ছিল না। ফরিদা বেগম বিড়বিড় করে বলল, তার কণ্ঠস্বর ছিল কম্পিত, আমি সব করে দিব। আমি চলে যাব, আমাকে শুধু একটা সময় দিন। নির্ভয় রবিনকে ইশারা করল। রবিন এক মুহূর্তের মধ্যে আইনজীবীকে নিয়ে এলো, হাতে প্রস্তুত দলিলপত্র। নির্ভয় বলল, সময় দেওয়া হবে, তবে এখনই। সবকিছু এখনই চূড়ান্ত হবে। এই কাগজপত্রগুলো সই করুন। ফিরদা বেগম আর কোনো উপায় ছিল না। তিনি কাঁপতে কাঁপতে দলিলপত্রগুলো স্বাক্ষর করলেন। নির্ভয় তার দিকে শেষবারের মতন তাকালো। আপনার কঠোরতা আমাকে তৈরি করেছে ফরিদা বেগম, কিন্তু আপনার লোভ আপনাকে ধ্বংস করলো। আজ থেকে আপনি এই পরিবারের আর কেউ নন। আমার বাবা এবং এই পরিবারের সব সম্পত্তির মালিক এখন থেকে আমি। ফরিদা বেগম মাথা নিচু করে উঠে দাঁড়ালো। তার মুখে তখন কোনো কথা ছিল না, শুধু এক গভীর পরাজয় ছাপ। তিনি ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন, যেন এক অদেখা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তার বিলাসীন জীবন, তার ক্ষমতার দম্ভ, সব যেন মুহূর্তেই শেষ হয়ে গেল। ফরিদা বেগম চলে যাওয়ার পর নির্ভয় পরিবারের বাকি সদস্যর দিকে তাকালো। রিয়াদ তার বাবার তখনও নির্ভয়ের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিল। অহনা নির্ভয়ের পাশে এসে দাঁড়ালো। বাবা, রিয়াদ, অহনা, তোমাদের সবার সামনে আজ আমার কিছু কথা বলার আছে। তোমরা হয়তো ভাবছো আমি কিভাবে
এতটা পথ পাড়ি দিলাম, কিভাবে আমি লন্ডনে গিয়ে এত বড় একজন ব্যবসায়ী হলাম। রিয়াদ অধৈর্য হয়ে বলল, হ্যাঁ ভাইয়া, প্লিজ বলো, আমরা জানতে চাই তুমি কিভাবে এত বড় একজন সিও হলে। তোমরা জানো, আমি যখন এই বাড়ি ছেড়ে গিয়েছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না। পকেটে মাত্র কয়েকশো টাকা ছিল, কিন্তু আমার মনে ছিল একটা জেদ, একটা প্রতিশোধের আগুন, আর ছিল কিছু মানুষের ভালোবাসা। নির্ভয় অহনার দিকে তাকালো। অহনা মৃদু হাসলো। নির্ভয় আবার বলতে লাগলো, আমি লন্ডনে গিয়ে ছোট ছোট কাজ শুরু করি। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছি, না ঘুমিয়ে কাজ করেছি, কখনো রেস্টুরেন্টের বাসন মেজেছি, কখনো ট্যাক্সি চালিয়েছি। সে সময়গুলো আমার মনে বারবার অহনার কথা মনে পড়ত। ওর দেওয়া অপমানগুলো আমাকে আরো বেশি করে জেদ ধরিয়ে দিত। আমি পারবো, আমাকে পারতেই হবে। অহনা নির্ভয়ের দিকে আবেগের দৃষ্টিতে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল তার দেওয়া সেই কঠোরতা নির্ভয়কে কতটা প্রভাবিত করেছিল। আমার মনে পড়ত কিভাবে ফরিদা বেগম আমাকে প্রতি পদে অপমান করতেন, ছোট করতেন। তার প্রতিটি বাক্য আমাকে আরো বেশি করে উৎসাহিত করত। আমি ভাবতাম একদিন আমি ফিরব, আর তাকে দেখাবো যে সেই বেকার ছেলেটা কি করতে পারে। একসময় আমি ছোটখাটো ব্যবসা শুরু করি। আমি আমার সব মেধা আর পরিশ্রম সেখানে ঢেলে দিই। দিনরাত খেটেছি। লন্ডন আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেখানকার প্রতিবন্ধিতা আমাকে আরও ধারালো করেছে। ধীরে ধীরে আমার ব্যবসা বাড়তে থাকে, আর আমি আহমেদ কর্পোরেশন প্রতিষ্ঠা করি। আরিফ আহমেদ গভীর চোখে তার ছেলের দিকে তাকালেন। রিয়াদ বিস্মিত হয়ে সব শুনছিল। আমাদের সাফল্যের পিছনে তিনটা মূল কারণ ছিল। প্রথমত, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস। আমি জানতাম আমি পারবো। দ্বিতীয়ত, আমার প্রতিশোধের জেদ। যারা আমাকে ছোট করেছিল তাদের সামনে নিজেকে প্রমাণ করার একটা অদম্য ইচ্ছা। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্ভয় অহনার দিকে হাত বাড়ালো। আমার অহনার ভালোবাসা, ওর প্রতি আমার টান, ওর আমার জন্য অপেক্ষা আমাকে সবসময় সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। অহনা নির্ভয় হাত ধরল। তাদের চোখাচোখি হলো। তাদের ভালোবাসা এখন এক নতুন পথে, এক নতুন বাঁধনে বাঁধা। আজ থেকে আমাদের পরিবার আবার এক। আমরা সবাই একসাথে থাকবো বাবা। আপনি আর কাজ করবেন না। আপনার সব দায়িত্ব এখন থেকে আমার। আর হৃদয়, তোর সব দায়িত্ব আমি নেব। তুই এখন থেকে একজন ভালো মানুষ হিসেবে বড় হবে। আরিক আহমেদ আর রিয়াদ নির্ভয়ের দিকে কৃতজ্ঞতার আর ভালোবাসা নিয়ে তাকালো। তাদের চোখে এক নতুন আশার আলো জ্বলছিল। ফরিদা বেগম চলে যাওয়ার পর এই পরিবারটি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। নির্ভয় তাদের সবাইকে এক করে দিল তার সাফল্যের গল্প দিয়ে। এক নতুন পথ চলা শুরু হলো ভালোবাসা আর ক্রেতার। 1 মাস পর নির্ভয় আর অহনার বিয়ে হলো। শহরের সবচাইতে জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল সেটি, যা নিয়ে চারিদিকে কয়েকদিন ধরে আলোচিত হচ্ছিল। নির্ভয় তার ভালোবাসার মানুষকে কোনো কিছুতেই কমতি রাখতে চায়নি। বিলাসবহুল রেস্টুরেন্টে দ্য রয়্যাল কিচেন এর সব দায়িত্ব নিজেই নিয়েছে, যা এখন তার নিজেরই। আরিফ আহমেদ আর রিয়াদ যেন আনন্দে আত্মহারা। অহনার পরিবারও ছিল গর্বিত ও উচ্ছ্বাসিত। অহনার মুখে তখন এক স্নিগ্ধ হাসি, যা নির্ভয়ের সব স্বপ্নকে পূর্ণতা দিয়েছিল। বিয়ের পর্ব শেষ হতে মধ্যরাতে পেরিয়ে গেল। এরপর এলো সেই বহু প্রতীক্ষার মুহূর্ত, বাসর ঘর। সাদা আর গোলাপি গোলাপের পাপড়ি, রজনীগন্ধা সুবাস আর নরম আলোর রোশনিতে ঘরটা যখন এক স্বপ্নীল পরিবারে তৈরি করে রেখেছে। অহনার লাল বেনারসি সোনালি গয়না সজ্জিত হয়ে বিছানায় এক কোণে বসেছিল। তার হৃদয় সম্পূর্ণ দ্রুত হচ্ছিল। মনে ছিল এক মিষ্টি উত্তেজনা। দরজা খোলার শব্দ হলো। অহনা চোখ তুলে তাকালো। নির্ভয় ঘরে প্রবেশ করল। তার পরনে ছিল একটি কালো শেরওয়ানি, যা তাকে আরও আকর্ষিত করে তুলছিল। তার চোখে ছিল এক গভীর ভালোবাসার মুগ্ধতা। সে ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এলো। নির্ভয়ে মৃদু গলায় ডাকলো। তার গলায় ছিল এক অন্যরকম আবেগ। অহনা। অহনা নির্ভয়ের দিকে তাকালো। তার মুখে তখন এক লাজুকি হাসি। এতক্ষণে এলে? নির্ভয় অহনার সামনে এসে বসলো। তার হাত ধরল। অপেক্ষা করছিল বুঝি? অহনা মাথা নিচু করে নিল।
তোমার জন্য অপেক্ষা করতে তো আমার ভালোই লাগে, তবে আজ একটু বেশিই লাগছিল। নির্ভয় অহনার হাতটা নিজের হাতে তুলে নিল। সারা জীবন তুমি আমার জন্য অপেক্ষা করেছো রুমনা। আজ থেকে আর কোনো অপেক্ষা নেই। আজ থেকে শুধু আমি আর তুমি আর আমাদের ভালোবাসা। অহনা তার চোখ তুলে নির্ভয়ের দিকে তাকালো। তুমি কি জানো নির্ভয়, তোমার হাতে যখন প্রথম আমার হাত রেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যেন পুরো পৃথিবীটাই আমার হাতে চলে এসেছে। নির্ভয় হাসল। আমারও মনে হয়েছিল না, তোমার হাতটা ধরার পর মনে হয়েছিল যেন জীবনের সব শূন্যতা পূরণ হয়ে গেছে। অহনা তার কপালে নির্ভয়ের হাত রাখলো। তোমার এই হাসিটা যেন আমার সব কষ্ট ভুলিয়ে দেয় নির্ভয়। আমি শুধু চাই তুমি সব সময় হাসতে থাকো। নির্ভয় অহনার চিবুক ধরে তার মুখটা উপরে তুলল। আর তুমি, তোমার মুখের এই লাজুক হাসিটা আমার পৃথিবী। আমি চাই তোমার এই হাসি যেন কোনোদিনও ম্লান না হয়ে যায়। অহনা নির্ভয়ের দিকে আরো কাছে সরে এলো। তুমি যখন আমার দিকে তাকাও তখন আমার মনে হয় যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। তোমার চোখ দুটোতে আমি আমার পুরো ভবিষ্যৎ দেখতে পাই। নির্ভয় অহনার গালে হাত রাখলো। আর তোমার চোখ দুটোতে আমি আমার স্বর্গ দেখতে পাই অহনা। তোমার প্রতিটি স্পর্শ আমাকে এক নতুন জীবন দেয়। আজ থেকে আমাদের পথ চলা শুরু হলো, জীবনের শেষ দিন পর্যন্ত। অহনা নির্ভয়ের বুকের ওপর মাথা রাখলো। আমার মনে হয় আমাদের গল্পটা একটা রূপকথার গল্পের মতো, যেখানে এক রাজকুমারীর জন্য একজন সাধারণ ছেলে রাজার মতো হয়ে ফিরে আসে। নির্ভয় হাসলো। আমি তো রাজকুমার নই অহনা, আমি তোমার ভালোবাসার মানুষ। আর তুমি আমার রাজকুমারী। তুমি আমার জীবনে আসার পর সব অন্ধকার দূর হয়ে গেছে। তুমি আমার আলো। অহনা নির্ভয়ের হাতে আরো শক্ত করে ধরল। তুমি যখন আমার পাশে থাকো তখন আমার মনে হয় যেন কোনো ঝড় আমাকে ছুঁতে পারবে না। আমি জানি তুমি সব বিপদ থেকে আমাকে রক্ষা করবে। আমি সব সময় তোমার পাশে থাকবো অহনা, প্রতিটি মুহূর্তে। আমাদের ভালোবাসা এমন এক বাঁধনে বাঁধা যা কোনোদিনও ছিন্ন হবে না। আমাদের নতুন জীবনটা হবে সুখ আর ভালোবাসার নতুন অধ্যায়। রাতে একে অপরের চোখে তাকিয়ে গভীর ভালোবাসার সাগরে ডুবে গেল, যেখানে আজ শুধু সুখ আর সুখ। বাইরে তখন হালকা বৃষ্টি আর রাতে স্নিগ্ধতা, আর বাসর ঘরের ভেতরে তাদের ভালোবাসা যেন এক নতুন জীবনের বার্তা দিচ্ছিল। অতীতের সব তিক্ততা, সব কষ্ট, সব অপমান যেন এই মুহূর্তে অর্থহীন মনে হলো। তাদের ভালোবাসা ছিল চিরস্থান, অসীম। এই রাত ছিল তাদের নতুন জীবনের প্রতিজ্ঞার রাত, এক সুন্দর ভবিষ্যতের স্বপ্নের বীজ বনে রাত। নির্ভর তার পরিবার এবং ভালোবাসার মানুষকে নিয়ে একটি নতুন অধ্যায় শুরু করলো, যেখানে অতীতের সব তিক্ততা পেছনে ফেলে তারা একটি সুন্দর ভবিষ্যৎ দিকে এগিয়ে গেল। তাতে জীবন ভরে উঠল সুখ, শান্তি আর অফুরন্ত ভালোবাসা। প্রায় 4 ঘন্টা পর। ভালোবাসি নির্ভয়, অনেক অনেক বেশি ভালোবাসি তোমায়। তারা আবার গভীর জলে ডুব দিল। এই যে এখন আপনারা বসে আছেন, এরকম বারবার গভীর জলে ডুব দিতে হলে আগে বিয়ে করতে হয়। যা আগে গিয়ে বিয়ে করো। টাটা, বাই বাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আমাদের ভালোবাসার কুড়েঘর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।